বুধবারের রাত 9:32 মানেই সঙ্গে স্পেশালিস্ট। আর সঙ্গে স্পেশালিস্টে আজকের যে বিষয় কে অতিথি আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। মনীষা সঞ্জয় স্টুডিও এন্ডে রয়েছি আপনাদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য মহাকাশের পথে। হ্যাঁ, আজকের বিষয় আপনারা জানেন মহাকাশের অজানা রহস্য। আর তা নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর তমাল বসাক। পৃথিবীতে থেকে মহাকাশের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করবেন তমাল বসাক, এবং অবশ্যই আপনার প্রশ্ন, তার উত্তর, আমাদের জিজ্ঞাসা, তার নিরসন, এই নিয়েই আজকে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব আমরা। সঞ্জয় এবং মনীষা রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি মহাকাশ সম্পর্কিত আপনার যা যা অজানা তথ্য, যা জানতে চান, তা জানতে চাইতে পারেন আমাদের কাছে। ফোন করতে পারেন 22488085 এই নাম্বারে। এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। SMS ও করতে পারেন এই নাম্বারে। যারা প্রথমবারের জন্য আজকে রেডিও টিউন করেছেন এই অনুষ্ঠানে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার 9903059992। এছাড়া আমাদের ফেসবুক লাইভ চলছে 100.1 FM গোল্ডের যে ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার যে ফেসবুক পেজ, দুটো থেকে একযোগে আমাদের ফেসবুক লাইভ চলছে। লাইভেও এসে আপনার কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন রেখে যেতে পারেন আপনি। তমালবাবু, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। নমস্কার, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। একেবারে প্রথম একটা কথা জিজ্ঞেস করি, মহাকাশ বিজ্ঞানী মানে মহাকাশের অজানা রহস্য নিয়ে কথা বলবো। এই যে আমরা পৃথিবীর মানুষজন, সে যে দেশেরই হই না কেন, যত যুদ্ধ খেলি না কেন, আলটিমেটলি গোটা মহাকাশের তুলনায় আমরা ঠিক কোন জায়গাটায় রয়েছি বলুন তো? খুব মজার প্রশ্ন। আমরা, আমাদের পৃথিবীর সাইজ হচ্ছে মোটামুটি, আমাদের তার ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। আমরা সৌরজগতের আমরা তৃতীয় গ্রহ। আর সৌরজগৎ থেকে যদি বেরিয়ে যাই, আমরা একটি ছায়াপথ যাকে বলি, সেটা পরিষ্কার রাতের আকাশে দেখাও যায়। ছায়াপথের আমরা একটি অংশ। আমরা সেই ছায়াপথের নাম হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। সেই ছায়াপথটি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ তার ব্যাস। মানে এক আলোর, মানুষের কথা ভুলে যান, আলোর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগবে প্রায় 1 লক্ষ বছর। সেইখানে আমরা থাকি। এবার মজার কথা হচ্ছে এবার আপনি বললেন আমরা কোথায় আছি। এবার আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের এই সূর্য, আমাদের যে তারা, আমাদের যে অভিভাবক তারা সূর্য, সে কি বিশেষ? একদমই নয়। আমাদের এই মিল্কি ওয়ে, এই ছায়াপথ আকাশগঙ্গাতে প্রায় 300 থেকে 400 বিলিয়ন তারা আছে। তার মধ্যে একটি নগণ্য, যৎসামান্য, মোটেই ইম্পর্টেন্ট নয়, সেরকম একটি তারা হচ্ছে সূর্য। মোটেই ইম্পর্টেন্ট নয়? মোটেই ইম্পর্টেন্ট নয়, খুব সাধারণ, কোনো তার বিশেষত্ব নেই তারা হিসেবে। সেরকম একটি তারার নাম হচ্ছে সূর্য। তার একটা প্ল্যানেটারি সিস্টেম, যেটাকে আমরা বলি গ্রহ, আমাদের সৌরমণ্ডল, তার মধ্যে আমরা একটি নগণ্য একটি গ্রহ পৃথিবী, তার একটা ছোট্ট দেশে আমরা, একটা বড় দেশে আমরা থাকি। আর একটা কথা, এই যে আপনাকে বললাম, মানে আপনি আরেকটু পরিষ্কার করে দিই, এই যে একটি ছায়াপথ মিল্কি ওয়ে, যেখানে প্রায় ধরুন 300 থেকে 400 বিলিয়ন তারা আছে। এবার আমাদের ভিজিবল ইউনিভার্স বলে একটা কথা আছে, যাকে বলে দৃশ্যমান ইউনিভার্স। তার আমি বিস্তারিত যাচ্ছি না। তার মধ্যে অন্তত 1 থেকে 2 ট্রিলিয়ন এরকম গ্যালাক্সি বা ছায়াপথ আছে বলে আপাতত একটা মানে ক্যালকুলেশন করা হয়েছে। 1 থেকে 2 ট্রিলিয়ন, মানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, মানে এতগুলো তারা, এতগুলো গ্যালাক্সি আছে। তার মধ্যে একটি গ্যালাক্সি, নগণ্য গ্যালাক্সি আমাদের এই মিল্কি ওয়ে ছায়াপথ। তার মধ্যে একটি নগণ্য হচ্ছে আমাদের তারা সূর্য। তার মধ্যে তার একটি গ্রহ, সেখানে আমরা আছি। সুতরাং মহাবিশ্বের, এবার আপনি ভাবুন যে কত বিলিয়ন ট্রিলিয়ন তারার মধ্যে আমরা একটি নগণ্য। সুতরাং মানে ওই রবীন্দ্রনাথের কথাই এসে যাচ্ছে আর কি, বিশাল বিশ্বের আয়োজন মনোমোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। উনি তো ভগবান, উনি ঠিকই বলে গেছেন, ঠিকই বলে গেছেন। আর যে প্রশ্নটা এর পরেই আসছে, যে ধরুন এই যে মহাকাশ, যেটা নিয়ে আমাদের প্রচুর আগ্রহ এবং অনেক বেশি অজানা বিষয়, এই যে মহাকাশের, আপনি মিল্কি ওয়ে, ধূমকেতু, আমরা বিভিন্ন রকমের ছোটবেলায় ভূগোল বইতে যেগুলো পড়ে থাকি, আপনি প্রথমেই বলেছেন যে সূর্য অতীব মানে নগণ্য, সাধারণ একটি নক্ষত্র। জানতে চাইবো মহাকাশের সব থেকে গুরুত্বপূর্ণ নক্ষত্র কারা, যারা মহাকাশকে কন্ট্রোল করছে?
কন্ট্রোল নয়, একটা আমাদের যে এই যে তারামণ্ডল বলবো না, আমাদের যে এই ছায়াপথ হচ্ছে 200-300 বিলিয়ন তারার একটা সমাহার, মানে 200-300 কোটি তারার একটা সমাহার। তারা মানে মহাকর্ষ বল দিয়ে নিজেদের মধ্যে আটকে আছে। একটি বা দুটি তারা খুব গুরুত্বপূর্ণ নয়, তারা পারস্পরিক মহাকর্ষ বলে আটকে আছে। এবার আপনি যেটা বললেন তার উত্তরে আমি সহজে এটা বলতে পারি, অনেক তারাই আছে যারা সূর্যর থেকে ধরে নিন আয়তনে কয়েক হাজার গুণ বড়, সূর্যর থেকে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ গুণ বড়, তাদের বাইরের টেম্পারেচার সূর্যর থেকে বেশ কয়েক গুণ বেশি। ধরুন তাদের মধ্যে যারা রেড জায়ান্ট বলে, মানে যাদের বাংলায় লাল দৈত্য বলে, তারা অত গুণ বেশি আর কি। মানে তার কাছে সূর্য একটা সামান্য ছোট্ট সাইজ। ধরুন আমি উদাহরণ দিলে বলবো, ধরুন একটা ফুটবল গ্রাউন্ডে যদি আপনি একটা পিং পং বল রাখেন, এবার আমি পিং পং বলটা যদি আমাদের সূর্যের আয়তন হয়, তাহলে ওই ফুটবল গ্রাউন্ডের মতোটা হচ্ছে সেই বড় লাল দৈত্য রেড জায়ান্ট তারার আয়তন। মানে আপনি সহজ উদাহরণ দিয়ে বোঝালে এত বড়। সুতরাং এবং সেই তারা সেরকম বড় বড় রেড জায়ান্ট আমাদের ছায়াপথে গিজগিজ করছে। সুতরাং সূর্যের আলাদা করে কোনো মানে সেই অর্থে কোনো বিশেষত্ব নেই। বেশ, বন্ধু একজন ফোনে আছেন, সরাসরি দেখবো কে আছেন। নমস্কার। হ্যালো। না, কেউ এসেছিলেন, হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হোয়াটসঅ্যাপে এখনো পর্যন্ত কোনো বন্ধু প্রশ্ন রাখেননি। প্রশ্ন রাখলেই আমরা সেই প্রশ্ন আবার আপনাদের কাছে পৌঁছে দেব। এই যে এবার একদম চলে আসি, মানে দেখুন যে প্রাসঙ্গিকতায় আজকে আপনি আমাদের অতিথি, তা হলো এই যে শুভাংশু শুক্লা, তিনি মহাকাশে গেলেন এবং অ্যাক্সিয়াম 4 মিশনে তিনি গিয়েছেন। তার এই মহাকাশ যাত্রা, মানে এটা নিয়ে না 2-3টে পার্ট প্রশ্ন হতে পারে। একটা ধরুন, মানে আমরা দেখলাম বারবার পিছিয়ে গেল, সেটা কি শুধুই পারফেকশনের জন্য নাকি অন্য কোনো অসুবিধা হচ্ছিল? দ্বিতীয়ত হচ্ছে কি কাজের জন্য গেছেন? আমরা টুকটুক করে সেই দিকে একটা করে চাই। এই যে বারবার মিশনটা পিছিয়ে যাচ্ছে, এটা কেন বারবার পিছিয়ে যাচ্ছিল? দেখুন, এই প্রশ্নের উত্তর প্রথম শুরু করতে হয় যে সেফটি ফার্স্ট, নিরাপত্তা প্রথমে। একটা কোনো মানে মহাকাশ হচ্ছে একটা যাকে বলে হস্টাইল জায়গা। একবার মহাকাশে চলে গেলে কোনো সেভাবে নিয়ন্ত্রণ থাকে না মানুষের। সুতরাং এবার পাঠানোর ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার থাকে, যেমন আবহাওয়া, তারপরে হচ্ছে বাতাসের গতিবেগ, সেখানে আবহাওয়া মেঘ পরিষ্কার থাকবে কিনা, এইগুলো ব্যাপার থাকে। সুতরাং সেইটা যতক্ষণ না হচ্ছিল, সেই ব্যাপারটা যে আবহাওয়া মোটামুটি 80% থেকে 100% ফেভারেবল মানে নিয়ন্ত্রণে, ততক্ষণ কিন্তু তাকে পাঠানো যাচ্ছিল না। এইটা একটা প্রথম কারণ। এবার এই কারণে 1-2বার ডিলে হয়েছে, দেরি হয়েছে। তারপর যে ঘটনাটা হলো যে ওদের একটা অক্সিজেন চেম্বার থাকে, একটা হাইড্রোজেন চেম্বার থাকে। ওটা হচ্ছে ফ্যালকন 9 বলে একটি রকেট যেটাতে পাঠানো হবে স্পেসএক্স কোম্পানির। তো ফ্যালকন 9 এর মধ্যে LOX বলে লিকুইড অক্সিজেন চেম্বার, খুব হাই প্রেসারে লিকুইড অক্সিজেন সেখানে রাখা থাকে। এবার সেইটা সেখান থেকে যখন বেরোয় সেই লিকুইড ফুয়েলটা, এবং সেখান থেকে তার প্রেসারে থ্রাস্টে রকেটটি ওপর দিকে ওঠে। এবার মজা হচ্ছে যে সেই চেম্বারটায় যে ধরুন আমাদের মাথার চুলের ভগ্নাংশের থেকেও ছোট্ট বা ডিটেক্টই করা যাবে না সেই রকম ছোট্ট লিকেজ দেখা গেছিল। কিন্তু সেই লিকেজটা আপনি বলবেন এতটুকুতে কি বা হবে, এটা তেমন কিছু নয়। কিন্তু মজা হচ্ছে যে সেই লিকেজটা যদি ঠিক সময় ধরা না পড়তো, তাহলে হয়তো কিছুটা ওঠার পরে একটা অযাচিত বিস্ফোরণ বা সেরকম কিছু একটা সমস্যা হতে পারতো। এই ধরনের অনেকগুলো, প্রথমটা আবহাওয়া, দ্বিতীয় হচ্ছে ওদের ত্রুটি বলবো না, কারণ এত বড় একটা মানে কয়েক লক্ষ কম্পোনেন্টের একটা যন্ত্র রকেট, তার একটা ছোট্ট জিনিস, এইটুকু জিনিস। সুতরাং যতক্ষণ না 100% অ্যাসিওর হচ্ছে ততক্ষণ কিন্তু এইটাকে সেভাবে পাঠানো যায় না। সেই জন্যই এই দেরিটা। এই যে 2035-এর মধ্যে আমরা ঠিক করছি যে একটা স্পেস স্টেশন তৈরি করে ফেলবে ভারত। ঠিক। এই স্পেস স্টেশনটা তৈরি করার জন্য আমরা এখন কতটা প্রস্তুত, বা আদৌ কি 2035-এর মধ্যে আমরা একটা স্পেস স্টেশন তৈরি করে ফেলতে পারবো? প্রস্তুত বলতে, হ্যাঁ ভালো প্রশ্ন। প্রস্তুত বলতে যেটা হচ্ছে যে এখন আপনি যদি গত মোটামুটি 15 বছরে মানে ভারতের মহাকাশ অভিযান দেখেন, ভারত কিন্তু টুকটুক করে এগোতে শুরু করেছে। প্রথমে PSLV রকেট, তারপর GSLV রকেট ইত্যাদি পাঠালো। তারপর 2008 সালে চন্দ্রযান 1 হলো। চন্দ্রযান 1 বলতে সেখানে কিন্তু সেই যন্ত্রটি কিন্তু চাঁদে নামেনি, সে চাঁদের চারদিকে ঘুরেছে এবং ছবি তুলেছে। এবং তার থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। চাঁদে যে প্রথম
যে জলীয় বরফের অস্তিত্ব কিন্তু চন্দ্রযান 1 প্রথম দেয় আমাদের, প্রচন্ড আনন্দের ব্যাপার। তারপরে আমরা শুধু সেটা না, চন্দ্রযান 2 হয়েছে, তারপর চন্দ্রযান 3 হলো 2 বছর আগে। তাছাড়া আমরা অলরেডি কিন্তু মঙ্গলে পৌঁছে গেছি, যেটাকে মঙ্গলযান বলে। সেটা মঙ্গলে নামেনি, মঙ্গলের চারদিকে ঘুরপাক খাচ্ছে। সুতরাং এই যে ধাপে ধাপে এগোনো, এই ধাপে ধাপে এগোনোটা কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা আস্তে আস্তে উৎকর্ষের দিকেই যাচ্ছি। এই প্রশ্নে ফিরবো, একজন শ্রোতা আছেন। হ্যালো, নমস্কার। বলুন। অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম হচ্ছে যে কোনো মানুষ যদি নভশ্চর হতে চায়, মহাকাশে যদি পাড়ি দিতে চায়, ছাত্র জীবন থেকে তার কোন কোন দিকে জোর দেওয়া দরকার? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে কি মহাকাশে বাড়ি করে থাকা সম্ভব? বেশ, শুনতে থাকুন। ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলো এখন খুব মানুষের ঘুরপাক খাচ্ছে। প্রথম প্রস্তুতি বলতে, প্রথম মহাকাশ যিনি যাবেন তারা যারা এয়ারফোর্স পাইলট বা যারা ফাইটার পাইলট, যেমন ইনি হচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন, ইনি টেস্ট পাইলট ছিলেন। রাকেশ শর্মা যিনি একজন টেস্ট পাইলট ছিলেন, MiG-29, 21 জাগুয়ার চালিয়েছেন। এই ধরনের জিনিসপত্র যারা এই দিকে থাকবেন তাদের কিন্তু তারা মহাকাশচারী হতে পারবেন। বা কিন্তু আরেকটা জিনিস আমি বলি, এরকম একটা স্পেসিফিক, উনি যে প্রশ্নটা করলেন, একটা স্পেসিফিক নয়। মহাকাশচারী হওয়ার জন্য কিন্তু অনেকগুলো গুণের সমাহার হতে হবে। কেউ ধরুন একজন বায়োলজিস্ট, তিনি স্পেসে যেতে পারেন, মহাকাশচারী হলে তিনি তার বায়োলজির গবেষণা করতে পারেন। কেউ ফিজিসিস্ট, যিনি মাইক্রোগ্র্যাভিটির গবেষণা করবেন, তিনি যেতে পারেন। কেউ হয়তো এখন যেমন ব্রেন আর নিউরন আর কম্পিউটারের ইন্টারফেসিং নিয়ে একটা প্রচণ্ড চলছে, সেই ধরনের সায়েন্টিস্ট যারা গিয়ে গবেষণা করতে পারেন। বিভিন্ন একটা সিঙ্গেল লাইন থেকে গেলেই যিনি মহাকাশচারী হবেন সেটা কিন্তু নয়, বিভিন্ন জায়গা থেকে গেলেই তারা মহাকাশচারী হতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে। আর দ্বিতীয় যে প্রশ্নটা উনি করলেন ওটা আরো মজার, সেটা হচ্ছে মহাকাশে আমরা বাড়ি বানিয়ে থাকতে পারবো কিনা। এই প্রশ্নটা আমি একটু পরিষ্কার করে প্রশ্নটা বলি। এটা হচ্ছে যে মানুষ এখন কিন্তু মানব সভ্যতা, নাসা বা ইসরো এরা যারা আছেন তারা কিন্তু তাদের প্ল্যানই হচ্ছে মহাকাশে গিয়ে শুধু বাড়ি না, রীতিমতো কলোনি তৈরি করার। মহাকাশে গিয়ে কন্ট্রোলড এনভায়রনমেন্টে গিয়ে কলোনি তৈরি করার, এবং সেখানে হয়তো একটা চেম্বার থাকবে যার ভেতর পৃথিবীর মতো ফেভারেবল কন্ডিশন থাকবে, তার ভেতর বাড়ি থাকবে, তার ভেতর বাড়ি বা অন্যান্য মানুষের উপকরণ থাকবে। ছোটখাটো, ধরুন আমি বলছি খুব ছোট শহরের মতো একটা তৈরি হলো, সেরকম থাকবে। এবং সেটা খুব বেশি যদি হয়, আমি যদি খুব ভুল না বলি, হয়তো আগামী 50 বছরের মধ্যে এই ঘটনাটা সত্যি ঘটবে। সেটা কোথায় হবে? সেটা চাঁদেও হতে পারে এবং মঙ্গলে। সেই জন্য তো দু জায়গায় এত অভিযান চলছে। এবার এই চাঁদ আর মঙ্গল, এই দুয়ের মধ্যে আচ্ছা ফোন আছে, আচ্ছা ফোনটা আগে নিয়ে নিই আমরা। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি শঙ্কর বাগ বলছি মহাশয়, হুগলি থেকে। বলুন। স্যারকে নমস্কার। স্যারের কাছে আমার দুটো প্রশ্ন আছে। যদি ধরা যাচ্ছে কোনো একজন ব্যক্তি, তার মহাকাশে যাওয়ার খুব ইচ্ছা, তিনি যদি মহাকাশে যেতে চায় তাকে কি কি তাকে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেক সময় তো আমরা ইতিহাস বুকগুলো পড়েছি, উপরে মহাকাশের উপরে দাঁড়িয়ে ধ্রুবতারা দেখতে পাওয়া যায়, সব সময় দেখতে পাই না, মাঝে মাঝে দেখতে পাওয়ার কারণটা কি একটু বললে ভালো হয়। নমস্কার। আচ্ছা, ধ্রুবতারা তো একটা বোঝা গেল। আর কি কি নিয়ে যাবেন? রুকসাক নিয়ে যাওয়া নয়, আর এবং চাইলেই যাওয়া যাবে না, জীবনের অনেক শখই মানুষের থাকে, ইচ্ছে থাকলেও পূরণ হয় না। ছোট করে উত্তর দিতে গেলে আমাদের লাইফ সাপোর্টের যা যা দরকার সব কিছু নিয়ে যেতে হবে, ইনক্লুডিং আমাদের নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনটা পর্যন্ত। ঠিক। আর চাইলেই তো যাওয়া যাবে না, আমার মহাকাশে যাওয়ার খুব ইচ্ছে, তার জন্য আমি যেতে পারবো না। এটা ভেকেশন কাটানোর জায়গা নয়। আমি একটু পরে দেবো। এই যে ধ্রুবতারার প্রশ্নটা কিন্তু ভালো। ধ্রুবতারাটা কেন মাঝে মাঝে দেখা যায়? প্রথম কথা, ধ্রুবতারা মাঝে মাঝে দেখা যায় না, ধ্রুবতারা সবসময়ই দেখা যায়। কিন্তু একটা মজা হচ্ছে, ধ্রুবতারা আমরা উত্তর আকাশে দেখতে পাই। এবার আমরা যেহেতু এখন কলকাতায় থাকি, 22.5 ডিগ্রি অক্ষাংশে থাকি, আমরা কিন্তু দিগন্ত থেকে 22.5 ডিগ্রি ওপরে ধ্রুবতারাকে দেখতে পাই। যদি আমরা উত্তর মেরুতে চলে যাই, একেবারে মাথার ওপর ধ্রুবতারাকে দেখতে পাবো। যদি আমরা নিরক্ষরেখায় চলে যাই, তাহলে কিন্তু একেবারে দিগন্ত রেখায় ধ্রুবতারাকে দেখতে পাবো, দিগন্ত রেখায়। এবার আমরা যদি দক্ষিণ মেরুতে চলে যাই, তাহলে কিন্তু ধ্রুবতারাকে আমরা দেখতে পাবো না। ওনার প্রশ্নের উত্তরে আমি এটা বলতে পারি যে যারা দক্ষিণ গোলার্ধের মানুষ তারা কিন্তু ধ্রুবতারাকে দেখতে পান না, শুধু উত্তর গোলার্ধের লোকই দেখতে পান। এবং তিনি ঠিক যে অক্ষাংশে থাকেন, দিগন্ত থেকে ঠিক তত ডিগ্রি ওপরেই ধ্রুবতারাকে দেখা যায়। সেটাই বিশেষত্ব। যে প্রশ্নটাতে ছিলাম, যে
মঙ্গল এবং চাঁদ এই দুটোতেই আমরা প্রাণের সন্ধান করে বেড়াচ্ছি। ঠিক। আমরা চেষ্টা করছি সেখানে জমি কিনে বাড়ি করা যায় কিনা, মজা করে ঠিক, বললে। ঠিক। এই যে মঙ্গল ও চাঁদ, এই দুটোতে বারবার অভিযান চলছে। একজন মহাকাশ বিজ্ঞানী হিসেবে আপনার নিজস্ব মতামত অনুযায়ী এই দুটির মধ্যে কোনটিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা বেশি? আপাতত কোনো জায়গাতেই প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি, তবে ইনফরমেশন যেখানে নাসার অভিযানগুলো হয়েছে সেখানে যেটা দেখা গেছে যে সেখানে যে খাল বা ক্যানাল ইত্যাদি দেখা গেছে, সেটা মানে বলা হচ্ছে যে হয়তো কিছু মিলিয়ন ইয়ার আগে সেখানে হয়তো কোনো জল ছিল বা নদী নালা ছিল, যেটা এখন আর নেই। সেটা একটা ব্যাপার, কিন্তু সরাসরি প্রাণের প্রমাণ এখনো কোথাওই পাওয়া যায়নি। এবং এই দুটো জায়গায় চেষ্টা করা হচ্ছে। তার কারণটা আপনাকে বলতে পারি, তার কারণ একটা হ্যাবিটেবল জোন বলে একটা ব্যাপার আছে। হ্যাবিটেবল জোন মানে যেখানে তাপমাত্রা, জলের অ্যাভেলেবিলিটি, বাতাসে অক্সিজেন বা আবহাওয়ার ঘনত্ব, সেই জিনিসগুলো যেখানে পাওয়া যায় সেইখানেই প্রাণের খোঁজ পাওয়া আদৌ সম্ভব। বাকিরা এত অড, মানে আমি যদি এখন জুপিটারে চলে যাই বা সেখানে একেবারেই সম্ভব না। সেই জন্য এই দুটো জায়গাতে খোঁজা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের গতিবেগের যে লিমিটেশন। আমরা চাঁদে পৌঁছতেই আমাদের সময় লাগে বেশ কয়েকদিন, 28 দিন এখন এর লাগছে, 42 দিন। মঙ্গলে পৌঁছতে সময় লাগে কয়েক মাস। সুতরাং মানে আর কোথাও দূরে গিয়ে যদি আমরা প্রাণ খুঁজতেও যাই, সেটা আমাদের জীবনের সীমার মধ্যে কুলোবে না। সেইটা জন্য আমরা কাছাকাছি খুঁজছি হ্যাবিটেবল জোনের মধ্যে। এটা কি সত্যি যে সূর্যের থেকে একটা মাঝারি দূরত্বে এই পৃথিবী এবং মঙ্গল আছে বলে এখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা বেশি? খুব কাছে থাকলেও হবে না, খুব দূরে থাকলেও হবে না, মানে এটা কি একটা মূল কারণ তাপমাত্রা। কারণ বুধ বা শুক্র যে তাপমাত্রা, সেটা প্রাণ সেখানে বাঁচতে পারবে না। তারপরে আমরা যদি ইয়েতে চলে যাই, আমরা যদি বৃহস্পতি জুপিটারে চলে যাই, সেটা এত ঠান্ডা, তারপরে এগুলোর কথা ছেড়েই দিলাম, সেটা এত টেম্পারেচার এত কম, সেখানেও প্রাণ সার্ভাইভ করতে পারবে না। আর তাছাড়া আরেকটা ব্যাপার আছে, আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি জাস্ট প্রাইমারিটা বললাম। সেই জন্যই এটাকে হ্যাবিটেবল জোন বলে, এবং সেই জন্যই সেখানে খোঁজা হচ্ছে প্রাণ, চেষ্টা করা হচ্ছে অ্যাটলিস্ট। ঠিক আছে, ছিলেন একটু যোগাযোগ বিচ্ছিন্ন হলো। বন্ধুদের বলি 22488085 খোলা রয়েছে সরাসরি কথা বলার জন্য। 9903059992 আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর আমাদের ফেসবুক লাইভ দুটো যেখানে দেখছেন সেখানে আপনি ইনবক্স করতে পারেন, কথা বলতে পারেন আমাদের অতিথির সঙ্গে। আমরা খুঁজছি প্রাণ আছে কিনা। আপনি তো বলেই দিলেন আগামী 50 বছরের মধ্যে মানুষ কলোনি করে ফেলবে, হ্যাবিটেবল একটা কলোনি করে ফেলবে। এখন সেই দিকেই এগোচ্ছে। আচ্ছা, তাহলে কি এরকম হবে যে চাঁদের মাটির উপরে বা মঙ্গলের মাটির উপরেই বাসা টাসা বাড়ি টাড়ি তৈরি হবে, রাস্তাঘাট প্রমোটিং হবে এরকম? মানে প্রমোটিং, আমি দুটো উত্তর দিই ছোট, খুব মজার একটা প্রশ্ন। প্রথম উত্তরটা হচ্ছে যে অলরেডি কিন্তু মানুষ চাঁদের জমি কিনছে। যেমন আমাদের দুটো ইনফরমেশন দিই, যারা ধনী ব্যক্তি কিনেছেন, শাহরুখ খান অলরেডি চাঁদের জমি তার নামে খোদাই করে ফেলেছেন। আর আমাদের একজন বাঙালি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের এপি মিত্র, বিখ্যাত অ্যাটমসফিয়ারিক সায়েন্টিস্ট। তার নামে কিন্তু একমাত্র বাঙালি যার নামে চাঁদে কিন্তু একটা জমির টুকরো, ক্রেটারের টুকরো আছে। আমরা খুবই গর্বিত। আচ্ছা, দ্বিতীয় এবার যেটা আপনি বললেন, আপনি উত্তরটা, চাঁদের জমির দাম কেমন? এইটা আমার এখনই জানা নেই। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অন্য উত্তরে আছে। আপনি যেটা বললেন যে চাঁদে যদি মানুষ থাকে সে কিভাবে থাকবে, এবার আমি এটা ছোট উত্তরটা আমি শুরু করে এই দিয়ে, কিছুদিন আগে চন্দ্রযান 3 2 বছর আগে গিয়েছিল। চন্দ্রযান 3 অনেকগুলো সায়েন্টিফিক রেজাল্ট পাঠিয়েছে। একটা রেজাল্ট যেটা পাঠিয়েছে সেটা দেখা গেছে যে চাঁদের ওপরে ভাগটা খুব আমাদের কি বলে খুব ঠান্ডা হলেও যদি চাঁদের মাটির থেকে কয়েক সেন্টিমিটার নিচে নামা যায় চাঁদের সারফেস থেকে, সেখানে কিন্তু যে তাপমাত্রাটা পাওয়া যাবে সেই তাপমাত্রাটা কিন্তু মানুষের সহ্য করার যোগ্য। আচ্ছা, এইটা চন্দ্রযান 3 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক ইনভেনশন, যে ওপরে যাই টেম্পারেচার হোক, আমরা যদি অল্প কয়েক সেন্টিমিটার নিচে নেমে যাই তাহলেই মানুষের সহ্য করার মতো তাপমাত্রা অ্যাচিভ করতে একটা জায়গা আছে। চাঁদে যখন মানুষ থাকবে বা মঙ্গলে যখন থাকবে, সেখানকার তো বায়ু স্তর পৃথিবীর মতো নয়। না না, তাহলে কি মানুষ ভেসে ভেসে বেড়াবে? মানে ওখানে মানুষ থাকবে কিভাবে? প্রথম কথা, বায়ু স্তরের সঙ্গে ভেসে বেড়ানোর সম্পর্ক নেই। ভেসে বেড়ানোর ব্যাপারটা হচ্ছে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের সঙ্গে। যেমন চাঁদে আমরা যদি যাই, আমরা ওজন আমাদের এখানের থেকে 6 ভাগের 1 ভাগ ফিল করব। আমাদের যে এখানে 60 কেজির একজন মানুষ, ওখানে
আপেক্ষিকভাবে নিজের ওজন ভাববে 10 কেজি, হুম, সুতরাং সে নিজে জাম্প দিয়ে দিয়ে যেতে পারবে ব্যাঙের মতো। হেভি ওয়েটদের খুব সুবিধে, হেভি ওয়েটদের খুব তারা সুবিধা স্লিম হয়ে যাবে সুবিধা ওখানে। হবে। আর দ্বিতীয় হচ্ছে এটা যেটা বললেন প্রথম কথা, আর চাঁদে সে অর্থে অ্যাটমসফিয়ার নেই। মঙ্গলে যে অ্যাটমসফিয়ারটা আছে তাতে তো অক্সিজেন সেভাবে নেই, কিন্তু যা আছে তার ঘনত্ব আমাদের এই যে যে ঘনত্বে আমরা এই ঘরের ভেতর বসে আছি তার 1% মাত্র, সুতরাং তার নেই বললেই চলে। সুতরাং ওখানে আমরা মানুষ যখন যাবে সেখানে একদম মানে ক্লোজ চেম্বারের মধ্যে সেখানে পৃথিবীর মতো আয়োজন মানে অ্যাটমসফিয়ারের আয়োজন করে সেই পরিমাণ অক্সিজেন ইত্যাদি নিয়ে গেলে তবেই থাকতে পারবে। তার মানে আপাতত এরকম যাওয়া যেতে পারে উইকেন্ডে ছুটি কাটানোর মতন আর কি। ঠিক, তাও ওই ব্যাগে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ইত্যাদিগুলো। দুপুরির মতো একটা সাজ তার দুপুরের মতো থাকবে, সাজ থাকবে। সেটা আচ্ছা, আমাদের মনে হয় এই যে খুবই আপনি পোষাবে। বললেন, আপনার কথা থেকে এটা মনে হলো না, একজন বন্ধু আছেন, আগে তার ফোন কথাটা শুনিনি। হ্যালো, হ্যালো, আমি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। আমি মধ্যমগ্রাম থেকে বলছি। কি নাম? নাম হচ্ছে সুরেশ্বর সেন। আচ্ছা বলুন। বলছি প্লুটো গ্রহ কত দূরে পৃথিবী থেকে? আচ্ছা, এটাই আপনার প্রশ্ন? না না, প্লুটো গ্রহ কত দূরে, এবং নাসা এবং ইসরো বিভিন্ন সময় বিভিন্ন অবস্থাপিত মহাকাশ চন্দ্রযান পাঠিয়েছে। হুম, তো আপনার লাস্ট আপডেটটা কি? বেশ, শুনতে থাকুন। প্লুটো গ্রহ কত দূরে পৃথিবী থেকে? প্রথম প্রশ্ন। কথা হলো প্লুটো গ্রহ নয়, হুম, প্লুটো গ্রহ ছিল ছিল এককালে, একসময়। কিন্তু প্লুটো আর গ্রহ নেই। গ্রহত্ব নষ্ট হয়েছে। গ্রহত্ব নষ্ট হয়ে তাকে এখন ওই মানে সাব প্ল্যানেট বা এরকম ব্রাহ্মণ গ্রহ বলা হয়। হুম। আর কত দূরে আমি সহজে যদি বোঝাতে হয় কিলোমিটারে বললে গোলমাল হয়ে যাবে। সুতরাং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.5 মিনিট। আমরা যে সূর্যটাকে দেখি সেটা 8.5 মিনিট পুরনো একটি সূর্য। আর সেমনি প্লুটোতে আলো সূর্য থেকে যেতে সময় লাগে 2.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে একটু সময় লাগে। এবার আপনি বুঝে নিন যে মানে পৃথিবীর তুলনায় প্লুটো কত দূরে আছে। বেশ, এবার বললে আমি বললাম কারণ কিলোমিটারে বলতে পারি, সেটা খুব একটা মানে গ্রহণযোগ্য মানে আনসার। চন্দ্রযান নিয়ে যেটা বললেন আমরা তো সেই আলোচনাটাই সেটাতেই আছি আমরা। আপনি বলছিলেন না যে চাঁদে থাকাটা তুলনায় হ্যাবিটেবল হতে পারে, মাটির একটু নিচে হলে একটা হ্যাবিটেবল জায়গায় পাওয়া যেতে পারে। ঠিক, এটা কি এ কারণেই যে আপনারা যারা মহাকাশ বিজ্ঞানীরা বলেন যে চাঁদ এক সময় পৃথিবীরই অংশ ছিল বহু কোটি বছর আগে, ঠিক, তারপরে ভেঙে গেছে, মানে টুকরো হয়ে ঠিক, বেরিয়ে গেছে বলে, তাই কি? হ্যাঁ। প্রথম যেহেতু চাঁদের যে গড় ঘনত্ব হুম। আর পৃথিবীর যে গড় ঘনত্ব দুটো কিন্তু সমান, হুম, দুটোই হচ্ছে আপনার প্রায় 3 গ্রাম পার সিসির একটু বেশি। বেশ। সেইখান থেকে প্রথম প্রমাণিত হয় যে চাঁদ অন্য কোথা থেকে উড়ে আসেনি, পৃথিবী থেকেই তৈরি হয়েছে। এটা প্রথম উত্তর। আর দ্বিতীয় হলো যে আপনি যেটা বললেন এই যে কয়েক সেন্টিমিটার নিচে যেখানে হ্যাবিটেবল টেম্পারেচার আছে, তার মানে এবার সেইটা এবার ওই মাত্র কয়েক সেন্টিমিটারে এত দুর্দান্ত ইনসুলেশন কি করে তৈরি হলো সেটা এখনো বিজ্ঞানীরা খুঁজছেন। সেটা পৃথিবী থেকেই হয়েছে কিনা এই মুহূর্তে বলা মুশকিল। আচ্ছা, তবে কিছু একটা বিশেষ হয়, কারণ পৃথিবীতে এইটি দেখা যায় না। এই যে ইনসুলেশন, এটাকে মানে তলায় টেম্পারেচার আছে, ওপরে টেম্পারেচার খুব ঠান্ডা বা খুব গরম, অথচ তলাটা ঠিক থাকছে। এই ইনসুলেশন মানে এটা খুব মানে ন্যাচারাল ইনসুলেশন, ভয়াবহ, খুব সুন্দর। সেই জন্য চাঁদের কলঙ্ক, হ্যাঁ আমরা এখনো সেটাকে কাব্যের ভাষায় বলে থাকি। ঠিক, আসলে আমরা জানি কৃষ্ণ গহ্বর, ঠিক, আমরা জানি চাঁদের ভেতরে যে সমস্ত কালো হোলগুলো রয়েছে। যখন চাঁদে প্রাণের অস্তিত্ব আস্তে আস্তে পাওয়া যাবে বা শুরু হয়েছে খোঁজ, এই কৃষ্ণ গহ্বরগুলো কি বেঁচে থাকার জন্য উপযোগী হবে? আলাদা করে হবে না, আলাদা করে হবে না। কারণ কালো বা এই ধরনের আমরা দেখি ওখানে কালো একটা অন্য ধরনের কিছু পাথর আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, গহ্বরগুলোর অনেক ক্ষেত্রে সেখানে সূর্যের আলো পৌঁছয় না, সেই জন্য আমরা এখান থেকে কালো বলে দেখি। সেইটা একটা কারণ। এবং শুধু গহ্বরগুলো যে আলাদা করে প্রাণের জন্যে ফেভারেবল হবে সেটা এখনই বলা মুশকিল, সেটা বলা মুশকিল। সেটা আর অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। বন্ধু একজন আছেন ফোনে সরাসরি। নমস্কার। কেউ এসেছিলেন, তবে ওই কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আরেকটা এই সময়ের প্রশ্নে যাই। তা হলো এই যে শুভাংশু শুক্লা মহাকাশে গিয়েছেন, তো অ্যাক্সিয়াম 4 মিশন যেটা, সেটা ভারতীয় অভিযানকে প্রযুক্তিগতভাবে
কিভাবে সাহায্য করবে? খুবই ভালো প্রশ্ন, এটাই আজকের দিনে এটি সবচেয়ে রিলেভেন্ট প্রশ্ন। কারণ শুভাংশু শুক্লা হচ্ছেন যে 4 জন গগন যাত্রীকে সিলেক্ট করা হয়েছে 2027 গগনযান অভিযানের মধ্যে, শুভাংশু হচ্ছেন তাদের মধ্যে অন্যতম। এবার কিভাবে হেল্প করবেন মধ্যে ধরুন এই অ্যাক্সিওম 4-এ ধরুন শুভাংশু গেলেন না, শুভাংশু সরাসরি গগনযানে গেলেন। আর এখন ধরুন এই অ্যাক্সিওম 4-এর অভিজ্ঞতা নিয়ে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট তো বাদ দিন, মানে একটি জিরো গ্র্যাভিটিতে সে কী করে থাকছে, কী করে সারভাইভ করছে, ওখানে টেকনোলজিগুলো কী কী ব্যবহার হচ্ছে সেটা সে জেনে আসছে, প্রযুক্তিটা, সেই যে বিপুল অভিজ্ঞতাটা নিয়ে সে একজন একদম মানে গোল্ডেন অপরচুনিটি নিয়ে যখন ফিরে আসছে, সেটা যে কতটা টেকনোলজিক্যালি, সায়েন্টিফিক্যালি এবং ওভারঅল প্রজেক্ট এই গগনযানকে হেল্প করবে, সেটা একটা বিরাট ব্যাপার। আমি মানে বৈজ্ঞানিক গবেষণাগুলোকে বাদই দিচ্ছি, শুধু একজন মানে অভিজ্ঞ মহাকাশচারী হয়ে সে ফিরে আসছে। আমরা কয়েক মাস আগে দেখেছি যে আমরা যেটা মুখে বলে থাকি, যে এক্ষুনি আপনিও বললেন অভিজ্ঞ মহাকাশচারী হিসেবে ফিরে আসছে। ফিরে আসা খুব সহজ নয়, ঠিক মানে এভাবেও ফিরে আসা যায়টা আমরা কবে বলতে পারবো সেটা আমরা নিশ্চিত নই, শুভাংশু নিশ্চিত নন। আমরা দেখেছি যে সুনিতা উইলিয়ামসকে কি কষ্ট করে ফিরতে হয়েছে, ফেরার কোনো আশা ছিল না। একজন মহাকাশচারী বা নভোচারী যখন মহাকাশে যান এবং ফেরেন, তাকে তো অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, মানসিক, শারীরিক। প্রধান কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে? প্রথমে যাওয়ার ক্ষেত্রে যেটা হয় যে এই যে রকেটের যে প্রযুক্তি, এই যে কোথাও লিক হচ্ছে কিনা, প্রত্যেকটি সিস্টেম কাজ করছে কিনা, বা হয়তো কোনো কারণে এক মুহূর্তের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন নিজে কি করে ম্যানেজ করবেন। যেমন এখন অনেকটা এই যেমন একটা খুব উল্লেখযোগ্য ইনফরমেশন হলো, শুভাংশু কিন্তু শুধু মহাকাশচারী, উনি কিন্তু অ্যাক্সিওম 4-এর মেন পাইলট, উনি কন্ট্রোল করছেন। কিন্তু সুবিধাটা কি, এখন অনেকটাই রোবোটিক হয়ে গেছে। সুতরাং আগে যখন রাকেশ শর্মা গিয়েছিলেন, রাকেশ শর্মা কিন্তু পাইলট ছিলেন না, উনি যখন গিয়েছিলেন তখন ম্যানুয়াল পাইলটিংয়ের যে জিনিসপত্রগুলো ছিল তার থেকে রোবোটিং হওয়ার ফলে কি হয়েছে, চ্যালেঞ্জগুলো অনেকটাই কন্ট্রোলে, বা ডিসিশন অতটা নিতে হয় না যেমন আগে যে ডিসিশন নিতে হয়, সেটা একটা ভালো কথা। যেমন আপনি চ্যালেঞ্জের প্রশ্ন করলেন, এবার ফিরে আসার চ্যালেঞ্জটা, ফিরে আসার ক্ষেত্রে যেমন একটা বিরাট ব্যাপার হলো যে এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক নাসার মহাকাশ কেন্দ্র, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারদিকে। 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা, মাত্র 93 মিনিটে সে পৃথিবীকে এক পাক খায়। আমাদের যখন 24 ঘন্টায় একটা দিন হয়, ও তখন 16 বার সূর্যোদয় আর সূর্য অস্ত দেখে ফেলে। আমরা প্রতি 93 মিনিটে সে একবার করে সূর্যকে উঠতে দেখছে। সুতরাং একটু ছোট পার্ট বাকি আছে, সেটা হচ্ছে এবার সেখান থেকে যখন সে ক্যাপসুলে করে, মডিউলে করে বেরিয়ে আসছে এবং আস্তে আস্তে অ্যাটমসফিয়ারে ঢুকছে, কত অ্যাঙ্গেলে ঢুকবে, কিভাবে ঢুকবে, তার অনেকগুলো কারণ আছে। এমনও হতে পারে যে অ্যাঙ্গেলটা যদি একটু ভুলচুক হয়, সে ওপরে ভাসতে থাকবে, এরকম কিছু ঘটনা ঘটে। সুতরাং বন্ধুরা, আপনারা যারা আমাদের রেডিও শুনছিলেন, ঠিক 10টা থেকে 10:10 অব্দি আপনারা শুনতে পাচ্ছেন না একটা নিউজ ব্রেকের জন্য, কিন্তু ফেসবুক লাইভ আমাদের চলছে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে, কিন্তু আমরা লাইভ আছি আমাদের অতিথিকে নিয়ে, মহাকাশের অজানা রহস্য শুনছি এই শহরের প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর তমাল বসাকের সঙ্গে। বন্ধু একজন এসে গিয়েছেন, ফোনটা নেওয়া যাক। নমস্কার। এসেছিলেন কেউ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমার ধারণা বন্ধুরা যারা ফোনে আসবেন তারা আবার 10:10 পরে আসবেন। ফেসবুকে যারা আসতে চান বা 9903059992 এই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপ করতে চান তারা সরাসরি করতে পারেন। এই যে ফিরে আসা কথাটা বললেন, অনেক অঙ্ক আছে আজকে, রোবোটিক হেল্প থাকা সত্ত্বেও সেসব অঙ্কগুলো করে ফিরে আসা। শুভাংশু ফিরবেন, গোটা টিম নিয়ে সুন্দরভাবে ফিরবেন। তারপরের যে এটা, সেটা তো আরো অনেক বড় একটা বিষয়, অর্থাৎ সেই যে গগনযানে যে 2027 যেখানে উনি যাবেন, সেটার উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য যেটা আমাদের যেটা হয়, প্রথম যেটা হচ্ছে মহাকাশকে জানা। আচ্ছা। এবং আমাদের আস্তে আস্তে যে মানে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের শুধু পৃথিবীকে তো জানলে হবে না। পৃথিবী, আপনি যে বললেন যে আমাদের প্রথম প্রশ্নটা যে পৃথিবী ঠিক কোথায় আছে আমাদের মহাবিশ্বের নিরিখে, সেটা একটা মানব সভ্যতার একটা প্রশ্ন, যে সেখানে কিভাবে করা যায়। এবং এখন গগনযান যে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে অ্যাক্সিওম 4-এ যে গবেষণাগুলো হচ্ছে,
সেখানে কিছু মাসেল নিয়ে গবেষণা হচ্ছে। মাইক্রোগ্র্যাভিটি বলে একটা শব্দ এখন আছে, খুব চলছে, মানে ওখানে যেহেতু মাধ্যাকর্ষণ অনুভব করা যায় না, এখানে যেগুলো কিছু অ্যালগি, কিছু ছত্রাক, কিছু ব্যাকটেরিয়া, কিছু ছোট ছোট উদ্ভিদ, এরা যারা গ্র্যাভিটিতে, যারা ধরুন মানে কি বলবো, গ্র্যাভিটিতে তারা কিভাবে ব্যবহার করেন, কিভাবে আচরণ করেন আমরা জানি, কিন্তু ওই একই ব্যাপারগুলো মহাশূন্যে গিয়ে কিভাবে হয় সেইটা কিন্তু আমরা সেভাবে জানি না। সেইটা জানার জন্যে, সেইটা বোঝার জন্যে কিন্তু মহাকাশে গিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার। এবং এখন ইন্ডিয়া কি করছে, এখন স্পেস স্টেশনে গিয়ে করছে। স্পেস স্টেশনটা কিন্তু মনে রাখতে অনেক বয়স হয়ে গেছে। আপনি যেটা বললেন যে গগনযানে কি দরকার, স্পেস স্টেশনে অলরেডি কিন্তু 30 বছর বয়স। 2030-এর পরে খুব সম্ভবত স্পেস স্টেশনটি আর থাকবে না, তার বদলে কোনো আপডেটেড স্পেস স্টেশন থাকবে। ওই যে থাকবে না, ওটা কি হবে, মহাকাশে আবর্জনা হয়ে যাবে, তাহলে আবর্জনা হবে, বা সেটাকে আমাদের আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে সেটাকে মানে নামিয়ে আনা হবে, ডিঅরবিটিং করে ফেলা হবে, তার বদলে অন্য একটি স্পেস স্টেশন আরো আপডেটেড সেটাকে সেখানে পাঠানো হবে। এই যে শুভাংশু যাচ্ছেন তার সঙ্গীদের নিয়ে, মূলত কি কি গবেষণা করবেন ওখানে? অনেকগুলো। প্রথম যেটা শুরু করার সেটা হচ্ছে যে মোট ওরা 60টি গবেষণা করবেন। 60টি গবেষণা ডিজাইন করেছে কিন্তু পৃথিবীর প্রায় 30-35টা দেশ। তার মধ্যে আমাদের ইন্ডিয়া 7 এক্সপেরিমেন্টস ইন্ডিয়া ডিজাইন করেছে। শুভাংশু প্রথম যে গবেষণা করবেন সেটা হচ্ছে যে একটা মাসেল রিজেনারেটিভ একটা প্রসেস। এই যে সুনিতা উইলিয়ামস ছিলেন প্রায় 8-9 মাস, থাকার পর ওনার মাসেলের ভয়ঙ্কর সমস্যা হয়েছিল, উনি হাঁটতে পারছেন না, চলতে পারছেন না। আমাদের মাসেলে কি ধরনের চেঞ্জেস করলে যে আরো বেশি সার্ভাইভালটা করা যাবে সেই নিয়ে ওনারা গবেষণা করবেন। আচ্ছা, হ্যাঁ, যাতে ধরুন এমন কিছু একটা মাসেলের কোনো টেকনিক, কোন ওষুধ কিভাবে কাজ করে, সেটা মানে যে ওষুধগুলো আমাদের এখানে হয়তো কাজ করে ওইখানে গিয়ে কিভাবে কাজ করে, মানে মাধ্যাকর্ষণের অভাবে। একটা মনে রাখতে হবে, আমাদের যে হার্ট, যে ব্রেন, যে মাসেলস, হাড়, এরা কিন্তু সবাই স্বাভাবিক, কিন্তু সবাই মাধ্যাকর্ষণের প্রভাবে স্বাভাবিক। এরাই বিট্রে করতে শুরু করে যখন মাধ্যাকর্ষণটা অ্যাবসেন্ট হয়ে যায়। আর একটা জিনিস না বললেই নয়, সেটা এবারে খুব বিশেষ, যে কিছু ক্যান্সার সেল নিয়েও গবেষণা হচ্ছে মহাকাশে গিয়ে। যে ক্যান্সার সেলগুলো মানে মাধ্যাকর্ষণের প্রভাবে কিভাবে ব্যবহার করে এখানে গবেষণা করা হয়ে গেছে, কিন্তু যেখানে গ্র্যাভিটি নেই, অনুপস্থিত, সেখানে কিভাবে মানে গবেষণা করছে সেইটা নিয়ে একটা বিরাট বড় গবেষণা চলছে। এইটা এই যে মহাকাশযানের যাওয়া আসার, অর্থাৎ তার উত্তোলন, তার অবতরণ, এই গোটা প্রক্রিয়াটা কিভাবে পরিচালিত হয়? মানে আমরা বলছি ধরুন মহাকর্ষ বল তো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক, যখন মহাকর্ষ বলের এরিনার মধ্যে চলে এলো, হুড় করে সেটা আনতে আরম্ভ করলো, ঠিক, আবার সেখান থেকে যখন বেরিয়ে যাওয়া হচ্ছে তার জন্য একটা কাউন্টার ফোর্স দরকার হয়। তো এই ব্যাপারটা কিরকম করে হয়? যেমন আপনাকে স্পেসিফিকই বলি, যেমন ফ্যালকন 9 যে রকেট, এতে 2 স্টেজ প্রপালশন সিস্টেম আছে। মানে এদের কাজ হচ্ছে এই আমাদের যে মাধ্যাকর্ষণ যে আকর্ষণ করছে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে একটা আমাদের ছোটবেলায় ফিজিক্স বইতে ছিল, সেটাকে বলে মুক্তিবেগ বলে একটা কনসেপ্ট আছে। মিনিমাম মুক্তিবেগটা পেলে সে যদি মুক্তিবেগে কিছু ছুঁড়া যায়, আমরা একটা ঢিল ওপর দিকে ছুঁড়লে পড়ে যায়, কারণ আমাদের শরীরের মাসেলের সেই জোর নেই যে আমরা একটা ঢিলকে মুক্তিবেগে ছুঁড়ে দিতে পারবো। কিন্তু প্রোপালশন সিস্টেমে সেইভাবেই ততটাই বল বা থ্রাস্ট তৈরি করা হয় যাতে ও মুক্তিবেগ মিনিমাম বা তার বেশি তৈরি করতে পারে, তবেই সে চলে যায়। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যত ওপর দিকে যায় তত কিন্তু মাধ্যাকর্ষণ বলের প্রভাব কমতে থাকে। ওই জন্য প্রথমে যে বড় দেখবেন যে বড় রকেটের যে তলার দিকের জিনিসটা, তলার দিকে যে প্রোপালশন ফুয়েলটা, সেটা কিন্তু প্রায় উঠে যাওয়ার প্রায় 2-3 মিনিটের মধ্যেই ওটা পড়ে যায়, কারণ সেই ফুয়েলটা ফিনিশ হয়ে যায়। ওপরে চলে যাওয়ার পর কিন্তু অতটা থ্রাস্টের আর দরকার হয় না। তারপর কিন্তু ওদের যে মডিউলটা, ড্রাগন মডিউল, এই ফ্যালকন 9 রকেটের ড্রাগন মডিউল, সেই মডিউলের ভেতর কিন্তু তাদের ভেতর থ্রাস্টার থাকে। সেই থ্রাস্টারগুলো কিন্তু একবারে যখন ওরা চলে যায় ধরুন প্রায় 300-400 কিলোমিটার ওপরে, তখন কিন্তু এই থ্রাস্টারগুলো কন্ট্রোল করতে থাকে। এখানে একটা প্রশ্ন বলি, এই যে স্পেস স্টেশন সেটা কিন্তু আমাদের থেকে মোটামুটি 425 কিলোমিটার ওপরে আছে, এবং সেইখানে যখন ওরা পৌঁছয় এবং ওই থ্রাস্টার দিয়েই ওরা সেই গতিবেগ অর্জন করে যাতে ওরা একেবারে মানে যে স্পেস স্টেশন যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগেই তার পেছন পেছন ছুটতে থাকে, এবং গিয়ে ঠিক ওরা ডকিং পোর্টে গিয়ে সেখানে আটকে যায়। আমরা সবাই ভিডিও দেখেছি 1 সপ্তাহ আগে, খুব মজাদার।
এইটা একটা বেশ। এই যে মহাকাশে মানুষ যাবে, আপনি বলছেন 50 বছর বাদে যাবে। আচ্ছা, গিয়ে কি এরকম ঘটনা ঘটতে পারে যেমন চাঁদের মাটির নিচে কি ধরুন মঙ্গলেও যদি আপনি বললেন একদম হ্যাবিটেবল কোনো একটা জোন তৈরি করা হলো এবং হ্যাবিটেবল জোন করে থাকতে আরম্ভ করলো, সেখানকার অধিবাসী যারা এখনো লুকিয়ে টুকিয়ে আছেন, আমাদের ক্যামেরায় ধরা পড়েননি, তাদের সঙ্গে কোনো লড়াই টড়াই হতে পারে? হতে পারে। আপনি বলার পর সেই হলিউডের সিনেমাগুলোর কথা মনে পড়ে গেল। আপনি বলার পর উত্তর দেওয়ার আগে আমার এটাই মনে পড়ে গেল যে হলিউডের সিনেমাগুলোতে ঠিক এরকম দেখা হতে পারে। মানে তারা হলে মানুষের মতোই হবে, বা তারপর তাদের সঙ্গে আমাদের লড়াইটাই বা হবে কেন? বা হ্যাঁ, না, আপনি যেটা বলতে পারেন একটা আমরা একটু হালকা একটু লজিক্যাল একটা উত্তর দিই। যাদের সঙ্গে দেখা হলো তাদের মোটামুটি বুদ্ধি শুদ্ধি বা প্রযুক্তিগত উন্নতিটা যদি মোটামুটি মানুষের কাছাকাছি হয়, তাহলে একটা মানে সাক্ষাৎ তো হবেই। বা উল্টোটা যদি হয় যে এমন পাওয়া গেল তাদের বুদ্ধিবৃত্তি মানুষের থেকে হয় অনেক বেশি, না হয় অনেক কম, সেই ক্ষেত্রে কি হবে আমি বলতে পারছি না। সেই ক্ষেত্রে হয়তো অন্য সমস্যা দেখা দেবে। কিন্তু তাদের বুদ্ধি বা প্রযুক্তি বা তাদের যে মানে আদান প্রদান, ভাব আদান প্রদানের ক্ষমতা, এটা যদি কোনোভাবে মানুষের সঙ্গে কাছাকাছি ম্যাচ করে, তাহলে যুদ্ধ না হলেও মুখোমুখি একটা বার্তালাপের চেষ্টা তো হবে। আমি না এটা অনেক সময় দেখেছি জানেন, এই আমাদের হলিউডের সিনেমা বলুন বা কল্পবিজ্ঞানে এই যে এলিয়েন, তারপরে ইউএফও, এসব নিয়ে আপনাদের মহাকাশ বিজ্ঞানী না সেই ক্যারামের গুটির মতন তুড়ি মেরে উড়িয়ে দেন। আপনারা বিশ্বাসই করতে চান না যে এলিয়েন আছে, এবং বলেনও না যে আছে। মানে কারণ এটা কেন বলেন না? মানে সত্যি কি নেই নাকি? যেটুকু জানা যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক কিছু প্রমাণ বলবো না, অনেক কিছু নিদর্শন খুঁজে পাওয়া গেছে। এলিয়েন, তারপরে আপনার ফ্লাইং সসার, এই শব্দগুলো। হ্যাঁ, কিন্তু এখনো মানে একেবারে মানে এমন কোনো প্রমাণ যাতে ওটাকে মানে বৈজ্ঞানিকদের একদম আওতার মধ্যে যে এই প্রমাণ সুতরাং এটা এলিয়েন, এই সোজা ভাষায় এখনো পৌঁছয়নি। সেই জন্যে আমরা বা সেইভাবে কিছু পাওয়া যায়নি, সেই জন্য আমরা ওটাকে এখনই আপনি যে দাবি এলিয়েনই পাওয়া গেছে এরকম না। কিন্তু খুচখাচ নানান উদাহরণ আমরা বিভিন্ন সময় শুনেছি। এই যে খুচখাচ উদাহরণ শুনেছেন বলছেন, সেগুলো কি সত্যি কিছু পাওয়া গেছে? অনেক সময় পাওয়া গেছে। হয়তো যেটা হয়েছে, হয়তো যে জিনিসটা পাওয়া গেছে সেই জিনিসটা কেন সেই জায়গায় পাওয়া গেছে সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সেই মুহূর্তে পাওয়া যায়নি, সুতরাং সেটাকে এলিয়েনের কোটায় ফেলে দেওয়া হয়েছে। বা কিছু একটা হয়তো পাওয়া গেছে মহাকাশযানের মতো বা কিছু, সেটা হয়তো সেই মুহূর্তে বোঝা যায়নি যে ওটা কি করে বা কার জিনিস, কোথাকার, সেই জন্য সেটাকে এলিয়েনের খাতায় ফেলে দিয়ে বলা হয়েছে যে ঠিক আছে, তার মানে এটা মানে বোঝা যাচ্ছে না, তার মানে মানুষের সম্পত্তি নয়, তার মানে কোনো এলিয়েনের সম্পত্তি, এইভাবে বলা হয়েছে। আপনারা যারা এতক্ষণ ধরে শুনছিলেন, আবারও রেডিও টিউন করলে শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান ঠিক 10:10 সঞ্জয় ও মনীষা ফিরছে আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন তমাল বসাক, বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী। তাকে নিয়ে আমরা ফিরছি। আমাদের প্রচুর প্রশ্ন, এলিয়েন নিয়ে প্রশ্ন, ইউএফও নিয়ে প্রশ্ন, চাঁদ, মঙ্গল, সব কিছু নিয়ে প্রশ্ন করব আমরা। শুনছেন আজকে আমাদের সঙ্গে স্পেশালিস্ট। 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ থেকে লাইভ চলছে আকাশবাণীর ফেসবুক পেজ থেকেও লাইভ অনুষ্ঠান। তাহলে বন্ধুরা যারা রেডিও শুনছিলেন একদম 9:30 থেকে, তাদেরকে আবার স্বাগত জানাই। আপনারা ফিরে আসছেন আমাদের সঙ্গে। আমরা রয়েছি অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় মহাকাশের অজানা রহস্য। আমাদের অতিথি ডক্টর তমাল বসাক। সঙ্গে স্পেশালিস্ট নিয়ে ফিরে এলাম সঞ্জয় এবং মনীষা, এবং সংবাদ বিরতির পর 10:10 থেকে যে বিষয়ে আমরা ছিলাম, এলিয়েন, ইউএফও, এই যে বিষয়গুলো আপনারা তুড়ি মেরে উড়িয়ে দেন, বারবার বলেন কাল্পনিক, দু একটা উদাহরণ এলেও কংক্রিট কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু প্রাণের কোনো অস্তিত্ব আমরা মাঝে মাঝেই পড়ি, বিভিন্ন জার্নালে বা কাগজে বা চ্যানেলে দেখি, বলা হয় যে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে, বিজ্ঞানীদের দাবি। যদি প্রাণের অস্তিত্ব থাকে তাহলে তো এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী আমরা যাকে বলছি তাকে আমরা মেনে নিচ্ছি, থাকলেও থাকতে পারে। যদি থাকতে পারে তারা কি আমাদের থেকে শক্তিশালী বেশি? আমি তাহলে দেখুন, এখন আমাদের যে অন্যতম একটা গবেষণার বিষয় সেটা কিন্তু তাকে বলে এক্সোপ্ল্যানেট। এক্সোপ্ল্যানেট হচ্ছে আমাদের সূর্যের মতো যারা অন্যান্য তারা রয়েছে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথে, তাদেরও এরকম গ্রহমণ্ডলী থাকতে পারে তাদের। এবং অলরেডি আমাদের মনে রাখতে হবে, অলরেডি কিন্তু এরকম প্রায় 6,000-এর ওপর এক্সোপ্ল্যানেট কিন্তু অলরেডি মানুষ আবিষ্কার করে ফেলেছে।
6,000, এবং এদের মধ্যে অন্তত 2 ডজন এমন আছে যাদের কিছু না কিছু চারিত্রিক বৈশিষ্ট্য পৃথিবীর সঙ্গে মেলে। ধরুন কারোর সাইজ পৃথিবীর মতো, কারোর বাইরের তাপমাত্রা পৃথিবীর মতো। এবার এবার এইটুকু যেটুকু আমরা মানে করতে পেরেছি। এছাড়া আমি একটু আগেই যেটা বললাম যে অন্তত 200-300 বিলিয়ন তারা আছে। প্রত্যেকে তার মধ্যে তাহলে কত বিলিয়ন তারা নিজস্ব গ্রহমণ্ডলী আছে, তার মানে কত বিলিয়ন প্ল্যানেটসও আছে। মানে আমি একটা প্রবাবিলিটি, মানে একটা সম্ভাবনার গল্প আপনাকে বলছি। কত বিলিয়ন, তার মধ্যে ধরুন নিশ্চয়ই প্রচুর, কত বিলিয়ন আমি তো প্রচুর বাদ দিলাম, একটা ছোট্ট ভগ্নাংশ তো থাকবে যারা হয়তো পৃথিবীর মতো, তাদের যে একেবারে প্রাণ নেই এটা আমি কি করে বলবো, মানে নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তারপরে আমাদের এটা যে পুরোপুরি ভ্রম না না তেমনও বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনারা বিজ্ঞানীরা এখনো খুব সুনিশ্চিত প্রমাণ পাননি বলে তাকে যে স্বীকারও করে নিচ্ছেন সেটাও নয়, মোটামুটি একটা ছোট একটা এর মধ্যে একটা ইনপুট আছে, সেটা বলতে পারি। সেটা হচ্ছে যে এই মানে যে এই যে কি বলবো, এই যে অন্যান্য এক্সো প্ল্যানেটগুলো বা যেগুলো ভিন গ্রহ, যেগুলো দূরে, যারা এবার তাতে যদি প্রাণ থাকেও সেখান থেকে আলোর আসা যাওয়া করতে কয়েক হাজার বছর সময় লাগে। সুতরাং তারা যদি কোনো সিগন্যালও পাঠায় সেটা পেতে ধরুন আমি 50,000 বছর সময় লেগে গেল, আবার আমি একটা সিগন্যাল পাঠাতে আরও 50,000 বছর সময় লেগে গেল। কারণ আলোর গতিবেগটাই ম্যাক্সিমাম গতিবেগ যেটা আমাদের সিগন্যাল বা কোনো সংকেত আদান প্রদান করতে পারি। সুতরাং আপনি যেটা প্রশ্ন করলেন যে তারা কেমন হবে বা কেমন ব্যবহার করবে, একটা সংকেত আদান প্রদান করতেই 25,000-50,000 বছর সময় লাগে। তাহলে আমরা যে মাঝে মাঝে ইউএফও দেখতে পাই আকাশে, হ্যাঁ, সেগুলো কি সবই আমাদের মনের ভুল? মনের ভুল নয়, এবার ডিপেন্ড করে যে কোন পরিস্থিতিতে আমি দেখেছি সেটা। মানে মরীচিকা দেখার মতো কোন পরিস্থিতিতে আমি দেখেছি, ওটা কি মরুভূমির মাঝখানে দেখেছি, অনেক সময় সেই গল্পের বইতে শুনেছি বা পড়েছি যে কেউ হয়তো যিনি মানে পাইলট যাচ্ছিলেন প্লেন চালিয়ে, উনি ঠিক তার প্লেনের কাছাকাছি বা অন্য জায়গায় ওই ধরনের কিছু জিনিসপত্র দেখেছেন। এবার সেটা মানে সেটা তো ডিপেন্ড করে সেই মুহূর্তে কি দেখেছেন বা, কিন্তু সলিড প্রমাণ যেটা মানে সেই ভিন গ্রহ থেকে অত দূর থেকে কেউ পৃথিবীর কাছে এসেছেন, যোগাযোগের চেষ্টা করেছেন, সলিড প্রমাণ নেই আপাতত। আচ্ছা, একজন বন্ধু আছেন, হ্যালো ছিলেন। আচ্ছা, এই যে ধরুন মঙ্গল, চাঁদ, বিভিন্ন জায়গায় প্রাণের অস্তিত্বের কথা আমরা বলছি, কোনো একটা আমরা সদ্য পেরিয়ে এসেছি কোভিড, আমরা দেখেছি মহাকাশে যদি কোনো একটা জীবাণু বাড়ে বা জীবাণু তৈরি হয়, সে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে ভীষণভাবে। কারণ মহাকাশে ধরুন কোনো একটা জীবাণু পাওয়া গেল, এবার মজা হচ্ছে তাকে তার ক্ষতিকারক প্রভাবটা কি, তাকে কি করে ডিফেন্ড করা যায়, সেটা কিন্তু পৃথিবীর কোনো ল্যাবে আবিষ্কার হয়নি। তার অ্যান্টিবডি কিভাবে ডেভেলপ করা যায়, আমাদের যে এক্সিস্টিং রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কি তাকে আদৌ তার সঙ্গে ডিফেন্ড করতে পারবে? হয়তো পারবে না। সুতরাং মানে একটা হয়তো সেভাবে কোনো রকম কোনো জীবাণু এলে হয়তো মানে বছর খানেকে গোটা পৃথিবীকে একদম প্রাণ শূন্য করে ফিরে যাবে, এটাই সম্ভাবনা। মানে মহাকাশ থেকে এলে অবশ্যই ধরে নিতে হবে যে তার গঠন বা তার ক্ষতি করার ক্ষমতাটা আমাদের অজানা, সেই হিসেবে বলছি। আমাদের লাইভ অনুষ্ঠানে কিন্তু প্রচুর কমেন্ট আসছে। ছবি সিনহা তিনি আমাদের শুভ সন্ধ্যা জানিয়েছেন। তিলক পাল উত্তরপাড়া থেকে শুনছেন বলেছেন। সৌমিত্র মুখার্জি লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান শুনছি, দেখছি, সঙ্গে আছি। মিহির দত্ত লিখেছেন চমৎকার। শিবানী ভট্টাচার্যও তাই লিখেছেন, শিবানী ভট্টাচার্য তাই লিখেছেন। এদিকে ফোন এসছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাপ্পা ঘোষ দমদম সেন্ট্রাল কোয়ার্টার থেকে বলছি। স্যার নমস্কার, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপারটাই আপনি পেলাম আজকে। একটাই প্রশ্ন আমার জানার আছে স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ। মানে আমাদের এই যে পৃথিবীতে যেরকম যে কটা গ্রহ আছে সবই তো সূর্যের সারাউন্ডিংই ঘুরছে। তো পৃথিবীতে যেরকম আমাদের এই যে দিন রাত্রি হচ্ছে 12 ঘন্টা ডিস্টেন্সে, সব গ্রহেই কি সেটা হয়? আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। এই মহাকাশ বিজ্ঞানের, হ্যাঁ, মহাকাশ বিজ্ঞানের যে কোনো, আমার ছোটবেলায় যে মহাকাশ বিজ্ঞানে পড়া শুরু করতাম সেখানের উত্তরটা লেখা আছে। প্রত্যেকটি গ্রহ যেমন সূর্যের চারদিকে ঘুরছে, প্রত্যেকে তারা নিজের চারদিকেও, নিজের চোদ্দের চারদিকেও ঘুরছে। আর এই জন্য, এবং কিন্তু না, উনি যেটা বললেন যে 24 ঘন্টায় একদিন হয় কিনা, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, সেটা হয় না। সেটা প্রত্যেকেরই আলাদা আলাদা সময় আছে। যেমন এই সময়টা জুপিটারের মাত্র 6 ঘন্টা, কিন্তু সবচেয়ে বড় গ্রহ, কিন্তু ওর সময়টা খুব কম।
কারণ আচ্ছা। এখানে অনেকগুলো, সে আর বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু প্রত্যেকের সময় আলাদা, কিন্তু হ্যাঁ প্রত্যেকের দিন রাত্রি আছে। একটা অন্য একটা ছোট ইনপুটের মধ্যে দিতে পারি যেটা মজার লাগবে। আমরা যদি খেয়াল করি চাঁদের দিকে তাকাই, চাঁদের কিন্তু একটি পৃষ্ঠই আমরা দেখতে পাই, তার উল্টো দিকটা আমরা দেখতে পাই না। ওই জন্য যখন চন্দ্রযান হলো, ফার সাইড বলে একটা খুব কথা উঠেছিল, যে দিকটা আমরা দেখতে পাই না, সবসময় একটা দিক দেখতে পাই। তার কারণ চাঁদ ঠিক যত সময়ে পৃথিবীর চারদিকে এক পাক ঘোরে, ঠিক নিজের চারদিকেও ঠিক একই সময়ে সেই এক পাক ঘোরে। সুতরাং চাঁদের একটি দিক সবসময় পৃথিবীর দিকে করে থাকে, যে দিকটা আরেকটা দিক, একটা দিক আমরা সবসময় দেখেছি, একটা দিক আমরা কোনোদিনই দেখিনি। ওটা কি নর্থ সাইড নাকি একটা বলে? ফার সাইড, ফার সাইড, দূরতম প্রান্ত বলে, ফার সাইড বলে। আরেকজন বন্ধু আছেন, হ্যালো। হ্যাঁ বলুন, কে আছেন? তিনি ছিলেন, আপনারা ফেসবুক পেজের লাইভ দেখছেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ থেকে এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ থেকে। দুটি ফেসবুক পেজেই আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের প্রশ্ন, আপনাদের বক্তব্য, আমরা যা তুলে ধরবো আমাদের বিশেষজ্ঞের কাছে। আবারও আমাদের একটু আগ্রহের জায়গায় ফিরি। এই যে মহাকাশ বললেই আমরা ভাবি যে একটা বিরাট, আমরা এপিটোমের মধ্যে বসে কল্পনা করি মহাকাশের ভেতরে কি আছে, সৌরজগৎ, প্রাণ, এগুলো আমরা ভাবি। পৃথিবীতে থেকে আমরা বুঝতে পারি না যে মহাকাশের অনেক কিছুই আমরা আমাদের অজানা আর কি। ঠিক সেখান থেকে এই কনসেপ্ট আসে, ইউএফও, এলিয়েন, যেগুলো আমরা জানতে পারি, জীবাণু, যেটার কথা আপনি বলছিলেন। এই যে বারবার অভিযান হয় মহাকাশের মধ্যে, তারা যান, তারা থেকে আসেন, এই অভিযানগুলো থেকে আমরা আলটিমেটলি কি পাই? মানে তারা কি কখনো ফিরে এসে এলিয়েনের কথা বলেছেন কোথাও, বা কোনো ইউএফওর কথা বলেছেন, বা কোনো বলেছেন যে এরকম কোনো শক্তি আছে যেটা পৃথিবীর থেকে শক্তি, মানে মানুষের থেকে শক্তিশালী? না, মানে আপনি যে বলছেন মহাকাশ অভিযানের ফল হিসেবে তারা বলেছেন কিনা সেটার উত্তর বা এখনো জানা যায়নি। যে তারা গেছেন, বা যারা চাঁদে গেছেন, ম্যাক্সিমাম যারা চাঁদে গেছেন, বা চাঁদ ছাড়াও মঙ্গলে তো মানুষ যাননি, মঙ্গলে যন্ত্র পাঠানো হয়েছে, বা তারা সেই রকম এখনো অব্দি কিছু জানা যায়নি, সত্যি বলতে জানা যায়নি। কিন্তু তারা অন্যরকম বৈজ্ঞানিক গবেষণার ফল জানিয়েছেন। যেমন আপনি একটু আগে প্রশ্ন করলেন যে ওখানে মানুষ থাকতে পারবে কিনা, বা থাকতে গেলে আরো কি ধরনের ব্যবস্থা, প্রযুক্তিগত উন্নতি করতেই হবে, সেই ব্যাপারগুলো নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। যেমন এবারেও, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আপনার প্রশ্নের উত্তরে, যে এক ধরনের ওরা ব্যাকটেরিয়া, ছত্রাক, এক ধরনের ওরা মাইক্রো উদ্ভিদের একটা গবেষণা করছে অ্যাক্সিয়াম 4 এর ভেতর, শুভাংশুরা। তাতে ওরা চেষ্টা করছে যাতে ওখানে নিজেদের অক্সিজেন ওর ভেতর সালোক সংশ্লেষ করে তৈরি করে নিতে পারে স্পেসের ভেতর। তাতে কি হবে যে আমরা অক্সিজেন যদি আমরা সেলফ নিজেরা তৈরি করে নিতে পারে, তাহলে আরো লং ডিস্টেন্স মহাকাশ গবেষণা সম্ভব হবে। মানে এখন তো একটা অক্সিজেনের স্টক নিয়ে যাওয়া হয় এবং তার মধ্যেই ফিরতে হয়। যদি এমন ব্যবস্থা করা যায় যে নিজেরা অক্সিজেন তৈরি করে নেবে, এমন কিছু উদ্ভিদ পৃথিবীতে তারা, মানে মধ্যাকর্ষণে তারা দিব্যি মানে গ্রো করে, কিন্তু তারা কি যখন মধ্যাকর্ষণ শূন্য অবস্থায় গ্রো করে, সেইটা নিয়ে কিন্তু বিরাট গবেষণা এই অ্যাক্সিয়াম 4-এই এটা চলছে, যেটা এই মহাকাশ গবেষণাকে আরো দীর্ঘায়িত করবে। সুতরাং আপনার প্রশ্নের উত্তরে, এলিয়েন না পেলেও, বা এলিয়েনের বা ওই ধরনের সম্ভাবনা না পেলেও, মানুষের বসবাসটা উন্নতর ব্যাপারটা নিয়ে নিরন্তর প্রয়াস চলছে। আমরা মহাকাশ নিয়ে এত আগ্রহী কেন? মানে সাধারণ মানুষের এত আগ্রহের জায়গা কেন মহাকাশ? সেটা সেই ছোটবেলার প্রশ্ন এসে যায়, যে আমরা অজানাকে জানার আগ্রহ চিরকালের। এবং আমাদের সবচেয়ে বড় অজানা মানুষের কি ছিল, যখন মানুষ কিছুই জানতো না, সভ্যও হয়নি, তখন মানুষ মানে ফিরে যাচ্ছে, আমি আজ থেকে ধরুন 10,000 বছর আগে কি 20,000 বছর আগে, আমাদের সেখানে গিয়ে সবচেয়ে মানুষের অজানা কি ছিল, সবচেয়ে অজানা অবাক হতো মানুষ আকাশের দিকে তাকিয়ে। তখন ভাবতো বৃষ্টি কেন পড়ে, বাজ কেন পড়ে, তারপরে হয়তো কখনো দেখলো যে ওই ধূমকেতু, আকাশে তারা খসা কেন হয়, রোদ কেন ওঠে, রোদ কেন ওঠে। তার আগে তো মানুষ জিওসেন্ট্রিক ভাবতো পৃথিবী বোধহয় চুপ করে বসে আছে, বাকি সবকিছু তার বাই বাই করে ঘুরছে চারদিকে ইত্যাদি। তো সেইগুলো থেকে মানে প্রথম অজানার যে জানার যে উৎসাহ, সেটা কিন্তু মানুষের আকাশের দিকে তাকিয়েই এসেছিল। এবার আপনি বলেন কেন, সেইটাই যুগে যুগে মানুষ যত জেনেছে তত জানার আগ্রহটা আরো বেড়েছে। এই বেড়েছে যে সেটা বোঝা যাচ্ছে ফেসবুকটি খুললে। ঋতিকা ঘোষ লিখছেন, রূপকথার গল্পের মতো লাগছে, বেশ রোমহর্ষক অনুভূতি। প্রলয় কুমার জানা লিখছেন, খুবই প্রাসঙ্গিক আলোচনা, মহাকাশে মহাকাশচারীরা ন্যূনতম কতক্ষণ ঘুমন? এটা একটা প্রশ্ন এসছে, ন্যূনতম কতক্ষণ ঘুমন? মোটামুটি তারা মানে যতক্ষণ পৃথিবীতে মোটামুটি ঘুমন ততক্ষণই ঘুমন, কিন্তু ঘুমের ব্যাপারটা সেভাবে স্বস্তিজনক নয়, কারণ তাদেরকে স্লিপিং ব্যাগের মধ্যে খানিকটা বেঁধে টেঁধে নিজেদেরকে নিয়ে
ঘুমোতে হয় আর কি, সেটা সত্যি। কিন্তু মোটামুটি কারণ ওদের তাদের পরিশ্রম তো হয়, তারা মহাকাশ জানে তো নিজের ভেতর ঘুরে বেড়াচ্ছে, নিজে আমরা ভিডিও দেখছি উড়ে উড়ে মাছের মতো যাচ্ছেন একদিকে, মাসেল তো কাজ করছে, সুতরাং তাদের মেটাবলিজম কাজ করছে। যদি আমি বায়োলজির পয়েন্ট অফ ভিউ থেকে বলি, মেটাবলিজম কাজ করলে তারা ক্লান্ত হচ্ছেন, ক্লান্ত হলে দিনে ধরুন ফ্যাটিক হচ্ছেন, নিশ্চয়ই হচ্ছেন, হয়তো পৃথিবীর মতো করে হচ্ছেন না, সেটা নিয়ে কিন্তু আবার ওনারা গবেষণা করছেন যে আমি ফ্যাটিকটাও কি পৃথিবীর মতো করে আসছে, মানে পেশিতে কি ল্যাকটিক অ্যাসিড জমছে কিংবা বা পৃথিবীতে যে ডেন্সিটিতে জমে সেভাবেই কি সেইটা জমছে বা সেইভাবেই কি ক্ষয় হচ্ছে। সুতরাং তার উপর ঘুম হয়তো 2-4 ঘন্টা এদিক ওদিক হয়, কিন্তু মোটামুটি চলে। সুমিতা রায় লিখছেন আকাশবাণীর ফেসবুক পেজে, তারা লিখছেন নমস্কার, শুনতে খুব ভালো লাগছে, মজাও লাগছে। দীপ্তি গাঙ্গুলি লিখছেন অজানাকে এভাবে জানতে পারছি, ভালো লাগছে। স্বপন চক্রবর্তীও আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। সীমা দাস লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আবারও প্রশ্নে ফিরবো, যে প্রশ্নে ছিলাম যে বন্ধু আছেন মনীষা, আচ্ছা একবার তাকে নিয়ে নিন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে? পরিষ্কার। হ্যাঁ, নমস্কার। এত ভাল লাগছে অনুষ্ঠানটা, মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে যে এফএম শুনছি না ডক্টর মানস প্রতিমের অন্বেষা শুনছি। সেই জন্য আমার খুব কুইকলি 3টে জিজ্ঞাসা আছে। কি বলছেন, কোথা থেকে? সাহেব মিত্র বলছি, হাতিবাগান শ্যামবাজার থেকে। হ্যাঁ বলুন। খুব তাড়াতাড়ি 3টে প্রশ্ন করে নিচ্ছি। প্রথম হচ্ছে স্যার, আমাদের যখন বিড়লা তারামণ্ডলী ইভিনিং অ্যাস্ট্রোনমি ক্লাস হতো, আমাদের শেষ মানে কোর্সটা শেষে সবসময় স্টার গেজিং এর জন্য অম্বিকা কালনায় নিয়ে যাওয়া হতো। এবার অম্বিকা কালনার কেন স্টার গেজিং এর জন্য এত আইডিয়াল স্পট কেন হয়েছে, এইটা সম্পর্কে খুব কৌতূহল হয়। এটা কি শুধুমাত্র লাইট পলিউশন যেখানে কম হবে সেই রিলেটেড, নাকি কৃষ্ণনগর কালনা দিয়ে যে ট্রপিক অফ ক্যান্সার যায় সেইটার সঙ্গে কোনো সম্পর্ক আছে? এইটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন স্যার, কলকাতার মানুষদের জন্য আমরা লেনিন সরণিতে যে স্যালভেশন আর্মির বিল্ডিংটা আছে, ওটার একতলায় লিওনিডসের দোকান ছিল, অন্তত কোভিড এর সময় অবধিও ছিল, যেখানে খুব ওই টেলিস্কোপ পাওয়া যেত এবং যারা অ্যামেচার স্টার গেজার আমরা বেশিরভাগই ওখান থেকে টেলিস্কোপ কিনতুম। এখন গিরিশ পার্কের কাছে একটা ডক্টর ম্যাডিস বলে দোকান আছে, যারা বইমেলাতেও স্টল দেয়। তারা মূলত বাচ্চাদের জন্য মানে এডুকেশনাল পারপাসে ছোট মানে যে টেলিস্কোপ করে, কিন্তু যারা সিরিয়াস স্টার গেজার তাদের জন্য কি ওই রকম কোনো মানে অফলাইন এইরকম কোনো সেটআপ কলকাতায় আছে, আর সেইটা জানতে চাই। আর তৃতীয় প্রশ্ন স্যার, 7ই সেপ্টেম্বর আগামী 7ই সেপ্টেম্বর একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে এবং লাকিলি ওটা একটা রবিবার পড়েছে। তাই আমি আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির যারা কচিকাঁচা আছে, যারা এই অভিজ্ঞতা আগে হয়নি, তাদের নিয়ে এটা ভালো করে দেখানোর একটা উদ্যোগ নিয়েছি। আপনি মানে অ্যাজ আ প্রফেশনাল টু অ্যান অ্যামেচার আমাকে কি কি অ্যাডভাইস দেবেন এই রকম অনুষ্ঠান করানোর জন্য? চমৎকার চমৎকার চমৎকার, খুব ভালো, মানে এত মন দিয়ে শোনার জন্য খুব ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি যেটা অম্বিকা কালনা বললেন, যে কোনো জায়গায় যেখানে আকাশ মেঘমুক্ত হবে, লাইট পলিউশন থাকবে না এবং যেখানে ডাস্ট থাকবে না, সেইখানে সেখানে এইরকম যে কোনো জায়গা, সেগুলোই কিন্তু আকাশ দেখার পক্ষে উপযুক্ত। অম্বিকা কালনায় তার ট্রপিক অফ ক্যান্সারের সঙ্গে সেভাবে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা ঠিক, ট্রপিক অফ ক্যান্সারে যেরকম আকাশ দেখা যাবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেলে একই সময় আমরা আলাদা আলাদা রকমের আকাশ দেখতে পাবো। আমরা উত্তর গোলার্ধে বসে যে তারা দেখছি, দক্ষিণ গোলার্ধে সেই তারাগুলোকে দেখতে পাবো না, সেটা ঠিকই, কিন্তু ওই জায়গাটার কোনো মাহাত্ম্য নেই মানে আলাদা করে। কিন্তু যে কোনো জায়গায় মেঘমুক্ত আলো মুক্ত আকাশে আমরা দেখা উপযুক্ত। এটা প্রথম প্রশ্ন। টেলিস্কোপের প্রশ্নটা যেটা বলছেন যে হ্যাঁ, এরকম এখন তো কলকাতাতে অনেক দোকান হয়েছে, আর এখন হয়তো অফলাইনের থেকে অনলাইনে মানুষের মানে বিশ্বের দরবার উন্মুক্ত হয়ে গেছে, যে কোনো রকম টেলিস্কোপ যা চাই সেখানে পাওয়া যায়। আর আমি একটা বলবো, আমি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স যেখানে আমি এখন আছি বর্তমানে, আমাদেরও নিজস্ব টেলিস্কোপ আমরা ম্যানুফ্যাকচার করি, আমরা সেল করি এবং সেখানেও যারা চাইলে মানে সেটা নিতে পারেন, চাইতে পারেন, সেটা একটা সুযোগ। তাছাড়া অনেক জায়গা আছে। আর উনি কিছু টিপস চেয়েছেন আপনার কাছ থেকে এই ধরনের প্রোগ্রাম করার। এই মানে চন্দ্রগ্রহণ, হ্যাঁ চন্দ্রগ্রহণটা একটু অন্যরকম, কারণ চন্দ্রগ্রহণটা খুব সাধারণ টেলিস্কোপ বা খালি চোখেও দেখা সম্ভব। কারণ চন্দ্রগ্রহণ মানে পৃথিবীর ছাওয়া গিয়ে পড়বে চাঁদের ওপর, সেটা চাঁদটা আস্তে আস্তে ব্লার হতে শুরু, খুব সুন্দর লাগে দেখে বলতে ওই আবার একই সাজেশন যে একটু কোথাও পরিষ্কার আকাশ যেখানে পাওয়া যাবে, একটু গ্রামের ভেতর যেখানে ঢুকে যাওয়া যাবে, একটু গন্ডগ্রামের ভেতর যদি যাওয়া যায়, সেসব জায়গায় গেলে খুব ভালো ও পরিষ্কার দেখা যাবে। যেমন আমাদের ICSP আমাদের সংস্থার অবজারভেটরি আছে মেদিনীপুরে, সীতাপুর বলে একটি গ্রামের ভেতর। আমাদের এখানে আমাদের ইস্ট ক্যালকাটার সেখানে ইস্ট ইন্ডিয়ার বৃহত্তম টেলিস্কোপ আছে, সেখানে আমার দেখানো হয়। এই ইত্যাদি যেতে পারেন, সেগুলো
এগুলো যে কোনো জায়গায় তারা করতে পারেন। বেশ, অনেক প্রশ্ন এসছে। রাজর্ষি রীত, তার অ্যাকাউন্ট থেকে সুমিতা রীত প্রশ্ন করছেন, চাঁদে চন্দ্রযান যে খনিজ সম্পদ পেয়েছে তা কিভাবে এবং কবে পৃথিবীতে আনা হবে? মানুষের কি কোনো কাজে লাগবে সেটা? খনিজ সম্পদ, রাজস্বীকে আমি খুব ভালো করে চিনি, রাজস্বী আমার বিশেষ পরিচিত। আচ্ছা, তো যাই হোক, আনা হবে বলতে লার্জ স্কেলে কিভাবে আনা হবে সেটা হয়তো এখনো পরিকল্পনা করা হয়নি। তবে যে যতবারই যে 4 বার চন্দ্রাভিযান হয়েছে তারা কিন্তু প্রতিবারই চাঁদের মাটি তারা থলে ভরে যথেষ্ট পরিমাণে নিয়ে এসেছেন। খনিজ বলবো না, কিন্তু স্যাম্পল হিসেবে পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু নিয়ে এসেছেন এবং আমেরিকার বিভিন্ন গবেষণাগারে রাখা আছে। এবং এটা তার কিছুটা ছোট টুকরো আমাদের মিউজিয়ামেও আছে, আমাদের সংস্থানে, আচ্ছা, যেটা কলকাতায় খুব ইন্টারেস্টিং সেটা রয়েছে রয়েছে একটা। এই যে রয়েছে, আপনারা কি এটা নিয়ে কোনো গবেষণা করছেন, মৌলিক কোনো কাজ? না, এটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখার জন্য রাখা আছে। আচ্ছা, আরো প্রশ্ন কিন্তু আমাদের এফএম এ আসছে, মানে এফএম এর পেজে আসছে। শান্ত সুজন, তার প্রোফাইল থেকে সৌভিক দাস প্রশ্ন করছেন, পৃথিবীতে স্পেসের যে অ্যান্টিগ্রাভিটি ফিল এটা কি কোথাও পাওয়া যায়? না, এখন মানে হয়তো বিশেষ কোনো ব্যবস্থা নাসার কোনো ল্যাবে করা হয় যেখানে ট্রেনিং দেওয়া হয় মহাকাশচারীদের, সেখানে কোনো কৃত্রিম ব্যবস্থা পাওয়া যায়, কিন্তু তাছাড়া মানে চাইলেই পাওয়া যায় সেই ব্যবস্থা বোধহয় নেই, এখনো নেই। বেশ। অনুব্রত চক্রবর্তী প্রশ্ন করছেন, আমরা ব্ল্যাক হোলের কথা শুনেছি, বাস্তবে মহাকাশে ওয়ার্ম হোলের কি কোনো অস্তিত্ব আছে? যদি থাকে তাহলে এটাকে কি দেখা যায় বা এটাকে কি অনুভব করা যায়? না, অনুভব করা যায় না। ওয়ার্ম হোল এখনো পর্যন্ত গবেষণা করে সেটা তার থিওরিটিক্যাল তাত্ত্বিক অস্তিত্ব একটা পাওয়া যায়, কিন্তু ব্ল্যাক হোল প্রমাণ আছে, যে ব্ল্যাক হোল প্রমাণিত হয়েছে যে ব্ল্যাক হোল জিনিসটা আছে, এবং সেটা কিন্তু ওয়ার্ম হোলের ব্যাপারে সেই রকম ব্যাপারটা এখনো পাওয়া যায়নি। ব্ল্যাক হোলটা কি, মানে আমাদের মতো করে যদি একটু বোঝা। আচ্ছা, ব্ল্যাক হোল মানে হচ্ছে, ধরুন আমাদের তারা, যেমন একটু ছোট করে বলছি, আমাদের তারা, মানুষের যেমন জীবন আছে, শেষে মৃত্যু, তারাও শেষে গেলে কিন্তু মারা যায় গিয়ে। এবার তারাগুলো কি হয়, এক শ্রেণীর তারা আছে, খুব সহজ করে বললে তারা মারা যাওয়ার পরে মানে তারা সংকুচিত হয়ে খুব ছোট এবং খুব ঘনত্ব বিশিষ্ট একটা ছোট মানে বস্তুতে পরিণত হয়। মানে ধরুন একটা তারা যদি ছোট্ট হয়ে, একটা পৃথিবী যদি একটা ছোট্ট হয়ে এইটুকু একটা বলের সাইজের হয়, তার ঘনত্ব কিরকম হবে? সেই রকম একটা খুব উচ্চ ঘনত্ব সম্পন্ন একটা অদ্ভুত মহাজাগতিক বস্তুতে পরিণত হয়, তাকে বলবো। এবার বিশেষত্ব কি, এই যে আমি বললাম যে যেটাকে মুক্তিবেগ বললাম, মুক্তিবেগ মানে হচ্ছে যে মুক্তিবেগে চলে যাচ্ছে আমাদের পৃথিবী থেকে বেরোনো যায়, সেই মুক্তিবেগটা প্রায় আলোর গতিবেগের মতো হয়ে যায় এবং সেখান থেকে কোনো আলোও বেরোতে পারে না, সেই যে কারণে তাকে ব্ল্যাক বলা হয়, সেই কারণে বলা হয়, এবং সে আশেপাশের সমস্ত জিনিসকে টেনে নিতে থাকে। আচ্ছা, আর ওয়ার্ম হোলটা কি? ওয়ার্ম হোলটা একটা অন্যরকম একটা অস্তিত্ব, সেখানেও তাই, যার মধ্যে দিয়ে হয়তো টাইম ট্রাভেল করা যায়, এরকম একটা কল্পনা করা হয়। কেন, মানে কল্পনাটা এলো কেন যে ওটা থেকে? কল্পনা শুধু নয়, মানে মানুষের মানে খানিকটা কল্পনা বলতে পারেন, খানিকটা মানে তাত্ত্বিক গবেষণারও জায়গা আছে, সেইখান থেকে এই জিনিসগুলো আসে, আর খুব সহজে বলা মুশকিল এই জিনিসগুলো, একটা কনসেপ্ট আছে। চাঁদে জল আছে, এই প্রমাণ আপনারা পেয়েছেন চন্দ্রযান 1। সে জল খাওয়া যায়? না 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 না, জলীয় বরফ, জল মানে গ্লাসে করে লিকুইড জল নয়, জলীয় বরফের মতো একটা জিনিস, এবং তার মধ্যে অন্যান্য খনিজও মিক্স হয়ে আছে, এবং সেইটা ওই যখন চন্দ্রযান 1 যে তার ইমেজ পাঠিয়েছিল, সেই ইমেজ থেকে মানে তখন তার সেইখান থেকে জানা গেছে। তা এই যারা চাঁদে যাবেন ভবিষ্যতে, এই যে জমি কিনে রেখেছেন অনেকে, শাহরুখ খানের কথা আপনি বলেছেন, তিনি তো ইতিমধ্যেই বিদেশ থেকে জল আনিয়ে খান, তো চাঁদে গেলে তিনি কিভাবে জল খাবেন? তাকে কি জলটাও নিয়ে যেতে হবে? অবশ্যই নিয়ে যেতে হবে, তার কারণ ওখানে যে জলটা আছে সেটা তো খাওয়ার যোগ্য অবস্থায় নেই, তাতে আরো হাজার রকমের খনিজ মিশ্রিত হয়ে আছে, এবং সেটা একটা কমপ্লিকেটেড ফর্মে আছে, সুতরাং সেটাকে কমপ্লিকেটেড থেকে ফিল্টার আউট করে যেই যান, উনি যান বা যেই যান, ওই জল খাওয়ার, ওইটাকে ফিল্টার আউট করে পানীয় করে খাওয়ার থেকে উনি নল দিয়ে যাওয়াটা প্রেফার করেন। আচ্ছা, এই যে আমরা আবার একটু শুভাংশু শুক্লা বা তার সহকারীদের দিকে ফিরে আসি, এই যে অভিযানটি, এটা তো অনেকটাই সরকারি অভিযান। আমার ক্ষেত্রে যেটা বলার, আমি সরকারি বেসরকারি বিতর্কে যাচ্ছি না, কিন্তু মানুষের কল্যাণে বা মহাকাশ বিজ্ঞানের কল্যাণে এটা কতটা সত্যি কাজে লাগবে, মানে এটা হওয়া সম্ভব না যে যিনি টাকা ইনভেস্ট করেছেন তিনি বললেন এটা আমার ইনভেস্টমেন্ট, ফলে ইনফরমেশনসগুলো আমি আমার কাছেই রাখবো, আমি এটাকে পাবলিক হতে দেব না, এই জায়গাটা
না, প্রথম যেটা বেসরকারি হলে যে সুবিধেটা সেটা হচ্ছে যে ফান্ডিংটা, টাকার যোগানটা অনেকটা বেড়ে যাবে। সুতরাং বৈজ্ঞানিক যন্ত্রপাতি উন্নত করতে টাকার প্রয়োজনটা অপরিসীম, সেটাতে কোনো সন্দেহ নেই। সেইটা টাকাটা যে প্রচুর পরিমাণে আসবে সেটা একটা কাজে লাগতে পারে, এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলেও আপনি যেটা বলছেন এটা অ্যাক্সিওম 4 বেসরকারি সংস্থা, যারা পাঠাচ্ছে স্পেসএক্স তারা বেসরকারি সংস্থা, কিন্তু এর সঙ্গে নাসা, আমাদের ইসরো, এরা কিন্তু প্রত্যেকে আছেন যারা সরকারি এবং যারা কিন্তু পাবলিক সার্ভিসের জন্য কাজ করছেন। সুতরাং তাদের মধ্যে সেই রকম পার্টনারশিপ আছে যে গবেষণা ইত্যাদি যা যা হবে সেগুলোকে তারা সেইভাবে বৈজ্ঞানিক তথ্যগুলোকে শেয়ার করে নেবেন। মানে একেবারে কেউ কুক্ষিগত করে নেবেন, তাতে কারোর কোনো কল্যাণ হবে না। কারণ আলটিমেটলি তো আমরা চাইছি যে যাতে আমাদের প্রযুক্তি এগিয়ে যাক, মানব সভ্যতা এগিয়ে যাক, সেই কারণেই হচ্ছে। এবং সেইটা তাদের মধ্যে সেই শেয়ারিংটা থাকে এবং সেই পার্টনারশিপটা তারা খেয়াল রাখেন। বোস আইনস্টাইন ব্রিজ, এই কথাটা আমরা মহাকাশের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শুনে থেকেছি। এই বোস আইনস্টাইন ব্রিজ এটা কি ব্যাপার, একটু যদি বুঝিয়ে। বোস আইনস্টাইন ব্রিজ, বোস আইনস্টাইন ব্যাপারটা হচ্ছে যেটা হতে পারে যে বোস আইনস্টাইন বলে যেটা বলা হয় সেটা হচ্ছে যখন খুব ঠান্ডা হয়ে যায় কোনো বস্তু, তাদের প্রত্যেকটা যে অ্যাটম যেগুলো থাকে সেই অ্যাটমগুলো জুড়ে জুড়ে একটা কোহ্যারেন্ট একটা স্টেট তৈরি করতে পারেন। হ্যাঁ, সেটা এবং সেটা মহাকাশে বোস আইনস্টাইন ব্রিজ কিভাবে তৈরি করে আমি বলতে পারবো না। হয়তো মহাকাশে, মানে সেই মহাকাশে যেহেতু খুব টেম্পারেচার খুব কম, সেইখানে কোনো একটা ব্যাপার থাকতে পারে যেটাকে বোস আইনস্টাইন ব্রিজ বলতে। আমরা মানে আপনি পছন্দ হয়তো করবেন না, কিন্তু আমরা আবার একটুখানি সিনেমার দিকে চলে যাবো, মানে একটা রেফারেন্স আনার জন্য। ইন্টারস্টেলার এই ছবিটাতে আমরা দেখেছিলাম না যে ব্ল্যাক হোলের একটা টাইম ডাইলেশন হচ্ছে। এটা কি আদপে কোনো বৈজ্ঞানিক সত্য নাকি একান্তভাবেই একটা স্ক্রিপ্টেড স্টোরি? না, ওখানে সত্যি করে অনেক কনসেপ্ট ইউজ করা হয়েছে, কারণ যে ব্ল্যাক হোলের যে কনসেপ্ট সেটা তো বাস্তব। ব্ল্যাক হোল যে, এবং ব্ল্যাক হোলের অনেক রকম, ব্ল্যাক হোলের মধ্যে টাইম ডাইলেশন সময়ের সঙ্গে তার পরিবর্তন হচ্ছে। ব্ল্যাক হোলও নিজের চারদিকে একটা ঘূর্ণনের একটা মানে তার একটা মানে অবজারভেশন করা যায়, সেগুলো তো সত্যি। টাইম ডাইলেশন সময়ের সঙ্গে কিভাবে নিজেকে সে চেঞ্জ করছে, এবং সময়ের সঙ্গে যদি ব্ল্যাক হোলের পাশে তারা থাকে, সেই তারা থেকে তার প্রবল গ্র্যাভিটিতে মাসকে আকর্ষণ করে নিজের পেটের ভেতর ঢুকিয়ে ফেলছে, করে তার মাস মানে তার ভর আরও বাড়িয়ে ফেলছে, এগুলো তো সত্যি ঘটনা, এগুলো তো সত্যি। সুতরাং হ্যাঁ, মানে ওখানে যা যা হয়েছে কিছুটা তো কল্পবিজ্ঞান মেশাতে হয়, কারণ সাধারণ মানুষকে দেখাতে হয়, তাদেরকে তাদের মতো করে গ্রহণযোগ্য করে তুলতে হয়, আপনি যেটা বলছেন সেটা তো অবশ্যই। কিন্তু ওখানে ব্ল্যাক হোল বা তার সময়ের সঙ্গে যে পরিবর্তন এবং তার সঙ্গে তার যে এবং যার যে গ্র্যাভিটির জন্য যে এফেক্টগুলো দেখানো হয়েছে, তার অনেকগুই মানে গবেষণামূলক ফলের থেকে ফল সেখানে ইউজ করা হয়েছে। একেবারেই ভেগ এমনটাও না, 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 একেবারেই নয়, একেবারেই না। প্রভাত জানা একটা প্রশ্ন করেছেন, তার সঙ্গে আমার একটা প্রশ্ন জুড়ে দেবো যে আমরা জানি মহাকাশ মহাশূন্য, যার কোনো আদি অন্ত নেই। সত্যি কি এর কোনো শেষ নেই? মহাকাশের কি কোনো শেষ নেই? শেষতম বিন্দু বলে কিছু হয়? শেষতম বিন্দু বলতে আপনি যদি আমাকে একটা প্রশ্ন করেন যে মহাকাশ কত বড়, আরো সহজ করে যেতে আপনি বলেন কত বড়, সেখানে একটা শব্দ আছে সেটাকে বলা হয় ভিজিবল ইউনিভার্স বলে। ভিজিবল ইউনিভার্স মানে এই মানে আমাদের যে মহাবিশ্ব, প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে বলে এক্সপ্যান্ডিং ইউনিভার্স। মানে প্রত্যেকটা গ্যালাক্সি, প্রত্যেকটা বস্তু যে যার পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। এই এক্সপ্যানশনটা নেচার। যে যত দূরে আছে আমার থেকে, সে আমার থেকে তার আপেক্ষিক সরে যাওয়ার গতিবেগটা আরো বেশি। সুতরাং এমন একটা দূর আছে তার বাইরে, কিন্তু আর তার বাইরে কি হচ্ছে সেটা, সেখান থেকে আলো আমার কাছে এসে পৌঁছবে না, সে কিন্তু সেই বেগে সরে যাচ্ছে আমার কাছে। সুতরাং আপনি শেষ করে নিন প্রশ্নটা, সেটা অনন্ত নয়। মানে অনন্ত হলেও আমরা যেটুকু দেখব সেটাকে বলা হয় ভিজিবল ইউনিভার্স বা দৃশ্যমান ব্রহ্মাণ্ড। দৃশ্যমানের বাইরে আরো অনেক হয়তো আছে, কিন্তু সেটা জানা সম্ভব নয় বা মানুষের পক্ষে জানা সম্ভব হবে না কোনোদিন। আপনি দৃশ্যমান ভূখণ্ডের কথা বললেন, সেই ভূখণ্ড নিয়ে একটি প্রশ্ন আছে। প্রভাত জানা রামচক খেজুরি থেকে লিখছেন, ভূখণ্ড হরাইজেন্টালি শেষ ভূখণ্ড কোথায় দেখতে পাওয়া যায় মহাকাশে? ভূখণ্ড মানে ভূ মানে পৃথিবী, মহাকাশে কোনো শেষ, প্রশ্নটাই তাই, আমি একদম ওনার প্রশ্নটা না, এই প্রশ্নটা হয়তো একটু ভূ মানে পৃথিবী, আর ব্রহ্মাণ্ডের শেষ মানে যেটাকে প্রান্ত, যেখানে অবজারভেবল ইউনিভার্স, দৃশ্যমান যেখানে শেষ সেখানেই শেষ। আর পৃথিবী তো গোলাকার, তার শেষ বিন্দু বলে কিছু নেই, তা তো এক পাক ঘুরে এলে আবার সেখানেই ফিরে আসবে। আপনি একটু আগে বলছিলেন না যে আকর্ষণের কথা, আকর্ষণ কমছে এবং কমবে, মানে এই যে পারস্পরিক, ধরুন
সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, ঠিক আবার চন্দ্রের একটা প্রভাব আছে যেন জোয়ার ভাটা হয়। ঠিক। তো ভবিষ্যতে যদি মহাকাশে এই গ্রহ তারাদের পারস্পরিক আকর্ষণ টেনে ধরে রাখাটা এটা যদি কম হয়, তাহলে কি কোনো একটা সময় মহাকাশে আমরা শুধুই ভাসবো? না, দেখুন, কম হবে না এই কারণ আমাদের যে কি বলবো, এই যে আকর্ষণটা, সেই আকর্ষণটা কিন্তু সেই যে আমাদের নিউটন বলে গেছেন যে মহাকর্ষ সূত্র দিয়ে কতটা ভর হলে, কতটা দূরে থাকলে কতটা আকর্ষণ হবে, সেইটা কিন্তু মেনে চলছে। সুতরাং সেখানে কোনো ব্যত্যয় হয়, সেখানে কোনো ব্যত্যয় হয়নি। নিউটন বলে গেছেন 500 বছর আগে, 500 বছরে তো হয়নি, আরো 5 কোটি বছরেও হবে না। সুতরাং সেই আকর্ষণ, হ্যাঁ, এটা যদি বলেন যে তারা, আপনি একটু অন্যভাবে আপনাকে বলতে পারি, তারা যদি দূরে পারস্পরিকভাবে নিজেদের থেকে আরো দূরে চলে যায়, সেই ক্ষেত্রে মহাকর্ষ আকর্ষণ কমতে থাকবে, সেটা অন্য জিনিস। কিন্তু বাকি সব জিনিস ঠিক থাকলে ওই আকর্ষণের মানে পরিবর্তন হবে না। যারা এইমাত্র রেডিও সেট টিউন করলেন বা যারা একটু আগে শুনছেন, তাদেরকে আরও একবার বলে দিই যে আমাদের আজকে সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠান চলছে এবং সঙ্গে রয়েছেন তমাল বসাক, বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী। আপনি প্রশ্ন পাঠাতে পারেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের লাইভে সরাসরি, আকাশবাণী কলকাতার ফেসবুক পেজের লাইভে সরাসরি। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার প্রশ্ন 9903059992 এই নাম্বারে, অথবা ফোন করতে পারেন 22488085 এই নাম্বারে। এতগুলো জায়গা খোলা, আপনার প্রশ্ন আমাদের কাছে এলে আমরা পৌঁছে দেব আমাদের বিশেষজ্ঞের কাছে। যে প্রশ্নে থাকবো, আচ্ছা তার আগে দু একটি কমেন্ট পড়ে নি। অঞ্জন চট্টোপাধ্যায় লিখছেন, দারুণ লাগছে, এতক্ষণ গাড়িতে শুনছিলাম, এখন লাইভ দেখছি। সঙ্গে থাকুন আমাদের। স্বপন চক্রবর্তীও তিনি এক্সেলেন্ট লিখেছেন, শুনছেন অনুষ্ঠান। এছাড়া আরও অনেক প্রশ্নও আসছে। অনুব্রত বাবুর প্রশ্ন, আমরা ব্ল্যাক হোলের প্রশ্ন শুনেছি, খুব সুন্দর উপস্থাপনার সঙ্গে আছি, লিখেছেন কুমার শঙ্কর বাউরি। প্রলয় জানা লিখছেন, প্রাসঙ্গিক আলোচনা, মহাকাশচারীর যে প্রশ্ন ছিল সেটা আমরা করেওছি, তার যে কতক্ষণ ঘুমন। যেটা বলার সেটা হচ্ছে মহাকাশচারীরা খায় কি ওখানে গিয়ে? খায় বলতে যেটা করা হয় সেটা হচ্ছে ওখানে একদম প্রসেসড, ঠিক সারভাইভ করতে গেলে যতদিন ওনারা থাকবেন, ঠিক কতটা পরিমাণে তাদের প্রোটিন, ভিটামিন ইত্যাদি দরকার হবে, সেইটা ওনারা নিয়েই যান ওইখানে, সেই খাবারটা, এবং যাতে করে সহজপাচ্য হয়। যেমন একটা মজার ইনফরমেশন, যেমন হালুয়া ইত্যাদি, আমের রস ইত্যাদি শুভাংশু নিয়ে গেছেন ওইখানে। নিয়ে গিয়ে কি হয়েছে, এবার খানিকটা আবেগের ব্যাপার, নিয়ে নিজেদের কালচার ওনারা নিয়ে যাচ্ছেন, কিন্তু ওখানে যে খাবার সেটা একদম পরিমাপ করে দেওয়া হয়। কারণ ওখানে একটু ইচ্ছে হলে, বেশি খিদে পেলে একটু বেশি খেয়ে নিলুম, সেটা করা হয় না। মানে ঠিক যতটা খাবার দরকার ততটা নিয়ে, এবং ঠিক কতটা প্রোটিন, ভিটামিন, ডেলি ডায়েট, সেটা কিন্তু একদম ফিক্স করে পাঠানো হয়। আমরা একজন বন্ধুকে পেয়েছি, সরাসরি কথা বলি। এই যে ডায়েটের কথা বলছেন, ধরুন একজন মহাকাশচারী, তিনি খুব ডায়েটে অভ্যস্ত, তাদের ডায়েট এমনি লাগে, শুভাংশুরা নিজেরা খুব ফিট থাকে, তাদের জন্য কি আলাদা কোনো ডায়েট চার্ট বানিয়ে দেওয়া হয় যাওয়ার আগে? সেখানে প্রোটিন, ফ্যাট, মানে আমরা তো জানি 3 রকম খাবার, এর বাইরে কোনো খাবার নেই, কার্বোহাইড্রেট, ফ্যাট শুধু তাই নয়, এবং বিশেষ ওদের কিছু ওষুধও থাকে, যেটা ওখানে যাতে ওদের মাসেলগুলো একটু রিল্যাক্স থাকে, খিদে কম পায়। খিদে কম পায় এটা বলা ভুল, মানে ঠিক ওদের অ্যাক্টিভিটির জন্য যতটা ক্যালোরি দরকার হয় ততটা তাদের মেপে দেওয়া হয়, এবং তারা সেইভাবে। কোনো এক্সারসাইজ করতে বলা হয়? হ্যাঁ, এক্সারসাইজ ওরা করেন। এটা আমরা শুধু এই শুভাংশুর বেলাতে নয়, কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস যখন, উনি একটা খুব সুন্দর ভিডিও পাঠিয়েছিলেন, এগুলো পাওয়া যায়, যে উনি প্রতিদিন ওখানকার এখানকার এক্সারসাইজ ওখানে অনেক আলাদা, কারণ এখানে তো বডি ওয়েটটাই ফিল করছেন না, সুতরাং স্প্রিং ট্রিং দিয়ে, হুইল দিয়ে বিভিন্ন রকম ব্যবস্থা করে উনি একদম ডেমনস্ট্রেট করে লাইভ ভিডিও দেখিয়ে রেকর্ড করে পাঠিয়েছেন, এবং সেখান থেকে আমরা দেখেছি যে বিভিন্ন রকম এক্সারসাইজ করেন, ডেলি করেন, সময় মেপে করেন, ঘড়ি ধরে করেন। আচ্ছা, ধরুন কোনো মহাকাশচারী ওখানে গেলেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার যদিও সঙ্গে থাকেন, কিন্তু সব সময় তো থাকেন না, তো সেক্ষেত্রে কি করণীয়? মানে তাকে কি সঙ্গে সঙ্গে নামিয়ে আনার তো কোনো ব্যবস্থা নেই? দুটো ব্যাপার আছে। প্রথম হচ্ছে, তিনি যে অ্যাস্ট্রোনটই হন, যে মহাকাশচারী হন, যে প্রফেশনেই থাকেন, তাকে একটা রিগোরাস মেডিকেল ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়। মানে প্রায় ডাক্তার বনে যান সেটা বলবো না, কিন্তু প্রায় একটা মেডিকেল ট্রেনিং করে দেওয়া হয়, যে একদম, যে তাতে কোনো রকম, মানে যদি টেম্পোরারি হয় মাসেল ফেল করে, বা অন্যরকম ফ্লু হয়, বা অন্য যাই হোক, বা যদি যাকে বলে মেটাবলিজমে প্রবলেম হয়, সবকিছু হলে তাদেরকে কিন্তু তাদেরকে রিগোরাস ট্রেনিং দিয়ে পাঠানো হয় ছোটখাটোর জন্য। আর একটা ব্যাপার আছে,
সেটা হচ্ছে ওদের কিন্তু সবসময় একটা মডিউল, একটা ওদের পোর্টে একটা মডিউল রেডি থাকে। যদি এমার্জেন্সি হয় ওখান থেকে তাকে কিন্তু ইমিডিয়েটলি তাই মডিউলে তাকে মানে পাঠিয়ে দিয়ে সেই মডিউলটাকে স্পেস স্টেশন থেকে ডিট্যাচ করে সঙ্গে সঙ্গে পৃথিবীর মরুভূমি বা কোথাও ডাউন করানো হবে আচ্ছা, করে, যাতে এবং সেখানে ইমিডিয়েটলি ফ্লাইটে করে গিয়ে ডক্টর পৌঁছে যাবেন, খুব খুব কুইকলি করা যাবে, এরকম ব্যবস্থা আছে। কিন্তু মজার কথা, যেটা ভালো কথা, সেটা হচ্ছে এই স্পেস স্টেশনের 30 বছরের ইতিহাসে সেটা আপাতত দরকার পড়েনি, আচ্ছা। কিন্তু সেটা আছে। কোনো সাধারণ মানুষ, আমরা জানি যে ভবিষ্যতে এই যে স্পেস স্টেশন হচ্ছে, ঠিক। অনেকেই আমরা মহাকাশে যেতে চাই, আমাদের মনে হয় যে কি আছে যদি আমরাও দেখতে পেতাম। এটা কি কখনো সম্ভব যে সাধারণ মানুষকে ট্রেনিং দিয়ে মহাকাশে পাঠানো যেতে পারে? আপনি যেটা বললেন সেটা কিন্তু ভবিষ্যৎ হতে চলেছে, সেটাকে বলা হয় স্পেস ট্যুরিজম, যেটা হতে চলেছে। এই যে এত প্রাইভেট কোম্পানি যারা স্পেসে আসছে তারা কিন্তু খুব শিগগিরই স্পেস ট্যুরিজমের একদম চলে আসবে, যে আমার যদি সেরাম টাকা থাকে আমি কয়েক ঘন্টার জন্য গিয়ে স্পেসে ঘুরে এলাম, এবং তার জন্য একটা ইনিশিয়াল ট্রেনিং নিলাম, এবং আমার সঙ্গে হয়তো আরো দুজন ভীষণ ট্রেন্ড অ্যাস্ট্রোনট রয়েছেন, যেমন এভারেস্টের মাথায় যাওয়ার জন্য শেরপাড়া থাকেন, ঠিক ওরকমই অ্যাস্ট্রোনটটা ট্রেন দুজন থাকবেন। কিন্তু আমাকে আমার পকেটে সেইরকম দস্তুর থাকতে হবে, তাহলে আমি ঘুরে অল্প কিছু ট্রেনিং নিয়ে আমি হয়তো 2-4 ঘন্টার জন্য ঘুরে আসতে পারবো। সেটা কি প্রায় কোটি কোটি টাকা খরচের ব্যাপার? নিশ্চয়ই নিশ্চয়ই, একটা ফ্লাইটের টিকিটেরই কত দাম বিজনেস ক্লাসে, বেশ প্রচুর কোটি টাকার ব্যাপার হবে। কিন্তু মানে টেকনিক্যালি এটা আর অসম্ভব থাকবে না, এটা ঘটতে চলেছে, খুব শিগগিরই ঘটতে চলেছে। আচ্ছা, আমরা ইউএফও নিয়ে কথা বলেছি, কিন্তু আবার মহাকাশ জানে বা এই যে শুভাংশুরা গেছেন সেই জায়গাটায় আমাদের একটুখানি আসার চেষ্টা করি। তা হচ্ছে যে নভোচারীদের জন্য, মানে যারা আকাশে থাকেন তাদের জন্য শূন্য অবস্থায় মহাকাশে যারা থাকেন স্বাস্থ্যের উপর সরাসরি কিরকম প্রভাব ফেলে? অনেক প্রভাব ফেলে। প্রথম হচ্ছে আমি যেমন বললাম যে আমাদের যে হার্ট, মাসেলস, ব্রেন, তারপরে আমাদের এই সমস্ত জিনিস কিন্তু এই মহাকর্ষের প্রভাবে কাজ করে অভ্যস্ত পৃথিবীতে। আচ্ছা, এবার মানে ঠিক আমাদের হার্ট যেমন পাম্প করে ব্রেনে রক্ত পাঠায় বলেই মস্তিষ্কটা সচল থাকে, সেটা কতটা মানে আমাদের কিন্তু মাধ্যাকর্ষণের এগেনস্টে কাজ করছে। ওখানে গেলে কি হয়, সেই পরিমাণগুলোতে কিন্তু ব্যাঘাত ঘটে। আমাদের যেমন পায়ের যে মাসেল আমাদের বডি ওয়েট নিয়ে অভ্যস্ত, ওখানে গেলে কি অদ্ভুতভাবে যতদিন থাকবে পায়ের কোনো মাসেলকে বডি ওয়েট নিতে হচ্ছে না, যেদিকেই ভেসে বেড়াই সমান। সুতরাং এতে কি হয়, মাসেলে একটা লস তৈরি হয়। যেমন বোনে হাড়ের ডেন্সিটিতে সামান্য লস তৈরি হয়, কারণ হাড়কেও ফর দ্য টাইম কিন্তু বডি ওয়েট নিতে হচ্ছে না। তারপরে ব্রেনেও মাঝে মাঝে ব্রেনে কি হয় যে ব্লাড সার্কুলেশন একটা টেম্পোরারি একটা ইরেগুলারিটি তৈরি হয়, এগুলো অ্যাভয়েড করা যাবে না। তবে হ্যাঁ, এই যে গেছেন শুভাংশু দিন 15 থাকবেন, 14-15, এই কদিনে ওনারা মোটামুটি হই হই করে ফিরে আসবেন। কিন্তু অনেক মাসের ব্যাপার নয়, কিন্তু অনেক মাসের সুনিতা উইলিয়ামসের কিন্তু গন্ডগোল হয়েছিল, এবং সেটা কতটা অ্যাভয়েড করা নেই সেই নিয়ে আবার আজকে এই শুভাংশুরা গবেষণাও করছেন। আচ্ছা, এই যে আপনি ওখানে থেকেই ওরা এই গবেষণাটা করছেন, ওখানে থেকেই তো করতে হবে, কারণ মাসেলটা কিভাবে ক্র্যাক করবে, কোন মেডিসিন দিলে কিভাবে রিকভার করবে, সেটা তো মাইক্রোগ্র্যাভিটির এক্সপেরিমেন্ট এখানে করা সম্ভব নয়। এই যে আপনি আমাদের আকাশবাণী ভবনে এলেন, আপনার গাড়ি এলো একটা দিক থেকে, তারপর আপনি রাইট টার্ন নিলেন বা লেফট টার্ন নিলেন, পৌঁছলেন। যাদের এই দিক নির্ণয়টা হয়, এটাও ওই রাজস্বীদেরই প্রশ্ন, আমি একটু কায়দা করে আপনার কাছে রাখছি আর কি। দিক নির্ণয় করা যায় চাঁদে বা মহাকাশে? হ্যাঁ, নিশ্চয়ই। মহাকাশে তাদের এখন তো মানে প্রত্যেকটা স্যাটেলাইট আছে, প্রত্যেকটা স্যাটেলাইট জিপিএস বা তাদের পজিশন প্রতি মুহূর্তের ক্যালকুলেশন খুব প্রিসাইজলি তাদের মানে হয়তো আজ থেকে হয়তো 20 বছর আগে হয়তো কিছু এরার থাকলেও থাকতে পারতো, এখন কোনো সুযোগ নেই। প্রতিটা স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে, যেটা আমাদের একদম আজ থেকে 36,000 কিলোমিটার ওপরে, যেগুলোকে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট বলি, তারা প্রতি মুহূর্তে পজিশন আমাদের দিয়ে চলেছে, ফোন খুললেই দেখতে পাই। ওখানেও প্রতি মুহূর্তে তাদের ভেলোসিটি, তাদের ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অল্টিটিউড একেবারে প্রিসিশন অনুযায়ী তাদের দিয়ে চলেছে। এখন আর সেই দিন আর নেই। এক মুহূর্তের জন্য এক চুলও মানে একটা বডি সে ঘুরে চলেছে 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার মানে 7.5 কিলোমিটার প্রতি সেকেন্ডে। আমরা কল্পনা করতে পারছি না, এখান থেকে আমার বাড়ি যেতে 2 সেকেন্ড সময় লাগে 15 কিলোমিটার দূরে, কিন্তু তাতেও 1 মিলিমিটারেরও প্রিসিশন এদিক ওদিক হচ্ছে না স্যাটেলাইট, কোনো প্রশ্নই ওঠে না। এখন একদম আমরা সেই জায়গায় পৌঁছে গেছি।
একটা লুসিড প্রশ্ন করব, সেটা মানে কিন্তু আমাদের জানার আগ্রহ থেকে, যারা এই যে মহাকাশে যাচ্ছেন, থাকছেন, চাঁদে মঙ্গলে অভিযান করছেন, আমরা জানি, আমরা এই যে বলি না যে স্নান করিসনি এতদিন, মানে এই যে দীর্ঘদিন থাকছে, তারা কি সত্যি স্নান করার, হ্যাঁ শীতকালে বিশেষ করে স্নানের সুযোগ থাকে না থাকলে তারা সেটাকে কোপ আপ করে কি কথা? দেখুন, স্নান করা বা জল খাওয়া কোনোটা সবকিছু ডিফিকাল্ট, গ্র্যাভিটি নেই। স্নান করবো, আমি যে মাথায় জলটা ঢালবো তার জন্য তো গ্র্যাভিটি দরকার, সেটা তো নেই ওখানে। সুতরাং মাথায় যাই জলটা ছেলে, জলটা তো ভাসতে ভাসতে কোথাও বরফ হবে না, ভাসতে থাকবে, সেই জলে বাবল ভাসে, খুব সুন্দর ভিডিও আছে ইউটিউবে, আমরা সবাই দেখেছি। সুতরাং কিন্তু ওখানে যেটা আছে, ওখানে কিছু সায়েন্টিফিক ওয়াশ করার সিস্টেম আছে, সেই রকম টিস্যুস বা সেই রকম লিকুইড ওখানে নিয়ে যাওয়া হয়, যেখানে শরীরে যাতে কোনোভাবে ওয়াশ না করার ফলে কোনো ব্যাকটেরিয়া ডেভেলপ করে তার কোনো সুযোগ নেই। সেই রকম একদম যাকে বলে সেইভাবে ওয়াশ করে পরিষ্কারের ব্যবস্থা আছে, কিন্তু সেটাকে আমাদের ভাষায় স্নান বলবো না, সেটা স্নান নয়, কিন্তু সেরকম তাদের সেরকম টিস্যু, সেরকম ফ্লুইড প্রত্যেক ওখানে দেওয়া হয় যাতে ডিসইনফেক্ট একদম পরিষ্কারভাবে করা যায়, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর একটা জিনিস, ওরা এই শুভাংশুরা যাওয়ার আগে বোধহয় 1-1.5 মাস অন্তত ওরা কোয়ারেন্টাইনে ছিল। সুতরাং ওদেরকে যাতে কোনো ব্যাকটেরিয়া থাকলেও মরে যায়, একেবারে ডিসইনফেক্ট হয়ে ওদের কিন্তু পাঠানো হয়েছে, ওদের ধারে কাছে কিন্তু কাউকে যেতে দেওয়া হয়নি। সঞ্জয় ও মনীষার সঙ্গে শুনছেন সঙ্গে স্পেশালিস্ট, আর আপনি প্রশ্ন পাঠাতে পারেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের লাইভে কমেন্ট সেকশনে এসে প্রশ্ন পাঠাতে পারেন, আকাশবাণী কলকাতার ফেসবুক পেজের লাইভের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন 22488085 এই নাম্বারে, অথবা 9903059992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS এবং হোয়াটসঅ্যাপ যে কোনো একটা মাধ্যমে। আর এছাড়াও আমাদের যে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ থেকে সাইমালটেনিয়াসলি গোটা অনুষ্ঠানটা আপনি দেখছেন, সেখানেও আপনি ইনবক্স করে আপনার প্রশ্ন রাখতে পারেন। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনের প্রশ্ন পড়েছি, আমাদের মাননীয় অতিথির কাছে দিয়েছি। ঘড়ির কাঁটা বলছে আর 10টা মিনিট আমাদের অতিথিকে পারবো, অর্থাৎ মহাকাশ বিজ্ঞানের খুঁটিনাটি বা অজানা রহস্যকে জানার জন্য যতটুকু আমাদের সুযোগ আছে, যাকে বলা হয় সে আমরা একেবারে লিভিং নো স্টোন আনগার্ড। একজন বন্ধু আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? শরীফ থেকে মোহাম্মদ সালাউদ্দিন বলছি। হ্যাঁ বলুন। এই বছর আমাদের ছেলে মেয়েরা দেখালো ওই ফেব্রুয়ারি আর মার্চের সময় সব কটা প্ল্যানেট সব এক লাইনে আকাশে দেখা যাচ্ছিল, খুব বড়িয়া নাজারা দেখতে পেয়েছি। পরে তো সোশ্যাল মিডিয়াতে ওরা বললো আরো সবাই লোক দেখিয়েছে, আমরা এখানে খোলা চোখে দেখেছি। তো এই রকম নাজারা আবার কি কবে কোনোদিন দেখা যাবে? আমার তো বেশি দিন টাইম নেই, আরো 10-15 বছর হয়তো বাঁচবো, কিন্তু তার মধ্যে আবার দেখা যাবে কিনা। আর আরেকটা, আমাদের এই সুন্দরবনে এই যে বাঁধ মেরামত হয়, এই তো ওই যে টাইডের ব্যাপারটা থাকে, জোয়ার ভাটা, অমাবস্যার কোটাল, পূর্ণিমার কোটাল, তো এটা কি যা রিপেয়ার করতে হবে এই মাঝখানের যে 15 দিনের টাইম থাকে, সেই সময় রিপেয়ারটা কেন করা হয় না, এইটা আমি জানতে চাই। বেশ, শুনতে থাকুন, আপনার গলাটি অবিকল অনেকটাই সাহেব মিত্রর সঙ্গে মেলে। আমাদের তিনিও একজন কলার, বলুন। হ্যাঁ, দুটি প্রশ্ন করেছেন ইনি। না, প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এটা দেখা যাবে আগামী বোধহয়, এটা মোটামুটি দেখুন দেখা, উনি যেটা বলছেন অ্যাকচুয়ালি কিন্তু কিছু কিছু করে প্ল্যানেট কোনো না কোনো সময় দেখাই যায়। আমরা শীতের এখন যেমন আকাশে গেলে আমরা মার্স দেখতেই পাবো, ভোরবেলা বৃহস্পতি ইত্যাদি শনি দেখতেই পাবো, বিভিন্ন সময় দেখা যায়। যেটা প্ল্যানেটারি প্যারেড বলা হয়েছিল ফেব্রুয়ারিতে, তখন মজা যেটা হয়েছিল ঠিক সন্ধেবেলা পারফেক্ট টাইমে একদম, মানে মঙ্গল এদিকে শনি বৃহস্পতি সবাই সন্ধেবেলা এসে হাজির হয়েছিল, সেই জন্য এত সুন্দরভাবে আমরা ওটাকে ছিলাম। হ্যাঁ, কিন্তু আপনি মানে এবার সেটা কোনো, আপনি যদি মানে ইনি যদি বলছেন যে খুব অপেক্ষা না করতে চান, উনি খুচখাচ করে প্ল্যানেট শীতকালেও সবকটা প্ল্যানেটের সবকটা প্যারেডের মতো হয়তো সবকটা নয়, কিন্তু 2-4টে তো দেখাই যায়, 2-3টে, যেমন আমাদের বৃহস্পতি শনি দেখা যায়। প্যারেড হয়তো আজ থেকে ধরুন 10-12 বছর বাদে হবে ওই রকম সুন্দর জিনিসটা, কিন্তু আপনি মানে একটাতে সব দেখবো তার তো আলাদা কিছু ব্যাপার নেই। আপনি যেটাকে সেই সময় যখন যেটাকে দেখতে পাবেন পরিষ্কার আকাশে, দেখে নেওয়ার মধ্যে কোনো অসুবিধে নেই। আচ্ছা, যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে এখন, সেটা হলো যে এই যে আমরা বারবার বলছি যে মহাকাশ থেকে আমরা বলি না যে আমরা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য বেঁচে আছি, এই কথাটা বিজ্ঞানীরা আপনারাই বলেন যে এত মানে উচ্ছ্বাস বা এত আনন্দ, এত শোক কোনোটাই আমাদের কাছে বিশেষ কিছু নয়, আমরা বেঁচেই আছি মানে অ্যাক্সিডেন্টালি। মানে মহাকাশে দুটো
ঘর্ষণ লাগছে না দুটো ইউনিটের মধ্যে, সেজন্য বেঁচে আছি। এটা কি সত্যি? মানে আমরা এই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডস, আমরা যে এখন কথা বলছি, আপনি কথা বলছেন, এইটা আমাদের খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর জন্য আমরা বেঁচে আছি। ফ্র্যাকশন অফ সেকেন্ড, হ্যাঁ, দুটো প্রশ্ন আপনি করে ফেলেছেন। ফ্র্যাকশন অফ সেকেন্ড এই কারণে, টোটাল আমাদের যে ধরুন একটা তারার যা জীবনকাল, আমাদের সৌরজগতের যা জীবনকাল, তার তুলনায় মানুষ্য জীবনের ব্যাপ্তিটা এতই ছোট। ধরুন আমাদের এই সৌরজগৎ থাকবে মোটামুটি 10 বিলিয়ন বছর, তার মধ্যে আমি বাঁচবো খুব যদি ভাগ্য ভালো থাকে 100 বছর, বা ভাগ্য খারাপ থাকে 100 বছর মাত্র বাঁচবো, সেটা টাইম স্কেলেই আসে না। সেই জন্য আপনি যেটা বললেন যে আমাদের এই জীবনকালটা খুব কম। আর দ্বিতীয় আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে দ্বিতীয় যেটা বললেন যে অ্যাক্সিডেন্ট, তৃতীয় সেটা হচ্ছে হ্যাঁ, অনেকগুলো ঘটনা অ্যাক্সিডেন্টালি আমাদের এখানে ঘটেছে, যেগুলো মানুষের প্রাণ বা এই জীবনের বিকাশের ক্ষেত্রে ফেভারেবল হয়েছে। যেমন আমাদের একটা খুব ছোট উদাহরণ দিচ্ছি, আমাদের এইখানে বেঁচে থাকার কথাই নয় যদি পৃথিবীর চারদিকে চৌম্বক মণ্ডলটা না থাকে। কারণ প্রতি মুহূর্তে মানে টন টন সূর্য থেকে চার্জ পার্টিকেল আসছে। যদি ম্যাগনেটিক ফিল্ড বা যেটাকে চৌম্বক ক্ষেত্র ছাতার মতো না থাকে, তাহলে আমাদের গোটা সভ্যতা ধ্বংস হতে কয়েক সেকেন্ড মাত্র লাগবে বা কয়েক মিনিট লাগবে। এবার এইটা একটা বড়, আপনি যেমন বললেন অ্যাক্সিডেন্ট, এইগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর দ্বিতীয় ধরুন আমি যদি বলি যে প্রাণ তৈরি হয়েছে কেন, যখন ওই যে পৃথিবী একটু হেলে আছে, ঋতু পরিবর্তন হয়, জোয়ার ভাটা হয়, সেখান থেকে প্রাণ আস্তে আস্তে প্রোপাগেট করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সেটা পৃথিবী হেলে আছে বলেই হয়, নিশ্চয়ই, একদম। তবেই পৃথিবী হেলে আছে বলেই ঋতু পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয় বলেই সেখানে জোয়ার ভাটা ইত্যাদি আবহাওয়া চেঞ্জ হয়। সেই জন্যই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রাণের বিকাশ ঘটেছে। যদি এমন হতে পারতো, ধরুন যে পৃথিবীর কোনো একটা জায়গায় প্রাণের সঞ্চার হলো, কিন্তু সেটা ছড়িয়ে পড়তে পারলো না বলে সেখানেই সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। সুতরাং সেই ধরনের বিরাট ব্যাপার। সুতরাং অনেকগুলো ঘটনা যেটা ঘটার কথা নয়, সেটা কোনো ক্রমে মহাজাগতিক কারণে ঘটেছে বলে আমরা এত মানুষ বলে আর কি আছে। মহাজাগতিক ঘটনা যাই বলুন না কেন, এটা আগাম বুঝতে পারেন আপনারা? সেটা ডিপেন্ড করে কোন ঘটনার মধ্যে। যেমন বেশিরভাগ ঘটনা অনেকগুলো আছে যেগুলো রেগুলার মধ্যে, যেমন জোয়ার ভাটা যেটা ঘটছে, এটা তো একটা রেগুলার ঘটনা, মানে ঠিক সময়ে ঠিক ঘটছে। তারপর ধরুন এই যে চৌম্বক ক্ষেত্র, এটা পার্মানেন্টলি আছে, আমরা জানি যে এই পার্মানেন্টলি থাকবে এবং এই চার্জ আয়নিত কণাগুলো আমাদের কাছে আসতে পারবে না। বা এই যে পৃথিবী ঠিক এমনই ডিস্টেন্সে আছে সূর্য থেকে যে আমরা মোটামুটি বেঁচে থাকার মতো তাপমাত্রায় আছি, এগুলো পার্মানেন্ট। এবং আরও অনেক ঘটনা আছে, যেমন ধরুন হ্যাঁ, যে একটা ধূমকেতু বা অন্য একটা কোনো অ্যাস্টেরয়েড এসে আমাদের এখানে এসে পড়বে কিনা, সেইটা আমরা হয়তো খুব আগে থেকে বুঝতে পারবো না, কিন্তু পড়লে আর আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই ঘটনাগুলো ঘটছে না বলে আমরা মোটামুটি বেঁচে হেসে খেলে আছি। জোয়ার ভাটার যে কথা আমরা ছোট্টবেলা সেই বই থেকে পড়েছি যে চাঁদের প্রভাবে জোয়ার ভাটা হয়, ঠিক। কিন্তু দেখুন অন্য একটা তথ্য পাচ্ছি, তা হলো পৃথিবীকে আকর্ষণ করার ক্ষমতা চাঁদের তুলনায় সূর্যের অনেক বেশি, ঠিক। তাহলে চাঁদের এটাতে হয় কেন? এই কারণে যে চাঁদ একসময় সহোদর ছিল, তাই এখন দূরে চলে গেছে। দুটো কারণ। প্রথম হচ্ছে হ্যাঁ, যে এটা হচ্ছে কারণ হচ্ছে এদের যে আকর্ষণ, যেটা মানে মহাকর্ষ আকর্ষণ বলে, সূর্যের থেকে আকর্ষণ অনেক বেশি কিন্তু সূর্য অনেক দূরে আছে। চাঁদের থেকে আকর্ষণ কম কিন্তু চাঁদ অনেক কাছে আছে। তাও কম নয়, অন্তত সূর্য কিন্তু অন্তত 1.5 গুণ বেশি চাঁদ আকর্ষণ করছে। আর তারপরে এই যে জোয়ার ভাটা হয়, সেটাকে অ্যাকচুয়ালি ওটাকে ফোর্স ডেরিভেটিভ একটা জিনিস আছে। আচ্ছা, মানে শুধু চাঁদ যতটা করছে তার সূর্যের আকর্ষণ কিন্তু তার প্রায় 40%। সেটাও কম নয়। ওই জন্য যখন সূর্য চাঁদের একসাথে আকর্ষণ হয় তখন ভরা কোটাল হয়, উল্টো দিকে তখন থাকে তখন মরা কোটাল হয়। এই ঘটনাগুলো ঘটে। দুজনেই কিন্তু আকর্ষণ করছে এবং তাদের আকর্ষণের যে যোগফল, যেটাকে রেজাল্টেন্ট বলে, তার প্রভাবেই কিন্তু আমরা জোয়ার ভাটা দেখতে পাচ্ছি, শুধু চাঁদের আকর্ষণে কিন্তু নয়। বেশ, তার মানে জোয়ার ভাটার ক্ষেত্রে এই চাঁদকে কপাল ঠোকা বা প্রণাম ঠোকা, যেহেতু চাঁদের আকর্ষণটা একটু বেশি, প্রভাবটা বেশি, ওইটুকুর জন্যই এটা করা গেল। বেশ, একজন বন্ধু আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি নর্থ 30 তখন থেকে সুকুমার বলছি। বলুন। আমি জানতে চাইছি একটা প্রশ্ন, মহাকাশে গেলে কত দিন, কত ঘন্টা, কত মিনিট সময় লাগে? আচ্ছা, মহাকাশ বলতে কোথায় যাবেন আপনি বলুন?
মানে আমি বলছি, মানে আপনি কোথায় যাবেন এটা তার উপর নির্ভর করছে। আপনি চাঁদে যাওয়ার কথা বলছেন না মঙ্গলে? কোথায়, কোন জায়গায় বা মহাকাশের কোন? চাঁদে। আচ্ছা, বেশ। আচ্ছা, এখানে আমি দুটো উত্তর দেব। এই যে চন্দ্রযান 3 গেল হ্যাঁ, গত 2 বছর আগে, প্রায় 2 বছর আগে, তাদের মোটামুটি এখান থেকে যেতে সময় লেগেছিল কিন্তু মোটামুটি 48 দিন, 47-48 দিন সময় লেগেছিল, ঠিক আছে? কিন্তু আজ থেকে প্রায় 55-56 বছর আগে যখন নীল আর্মস্ট্রংরা গেছিলেন তখন কিন্তু তাদের সময় লেগেছিল 4 দিন। যেহেতু মানুষ যাচ্ছে, তাদের অতদিন তারা সার্ভাইভ করতে, তখন প্রযুক্তি ছিল না, ওই জন্য তারা মানে হাই বুস্টার রকেট দিয়ে 4 দিনে পৌঁছে আরো 4 দিনে ফিরে এসেছিল, ঘটনাটা ঘটেছিল। এবং সুতরাং আপনার প্রশ্নের দুটো উত্তর। প্রথম হচ্ছে আপনি কতক্ষণ সময় লাগবে সেটা নির্ভর করবে আপনি কোথায় যেতে চান, আর দ্বিতীয় হচ্ছে আপনি কোন প্রযুক্তি ব্যবহার করছেন, কোন প্রযুক্তির রকেটে করে যাচ্ছেন। বেশ, এই দুটো। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে যখন এসে গেছি, 1.5 ঘন্টা আপনাকেও আটকে রেখে দিয়েছি আপনার ব্যস্ততার পরেও। একটা প্রশ্ন, মহাকাশযান গেল, আমাদের বেশ আনন্দ লাগলো, বিশেষ করে শুভাংশু শুক্লা একজন ভারতীয় আদ্যপান্ত, দ্বিতীয় ভারতীয় দেখানো হচ্ছে, মানে আমরা হয় না সেই পার্সোনাল রিলেশনগুলো, তার মা, স্ত্রী, সন্তান ইত্যাদিটা রয়েছেন, ফলে আমরা ইমোশনালি অ্যাটাচড হয়েছি। কিন্তু সত্যি কথা বলুন তো, যে সাধারণ একজন মানুষের মহাকাশ গবেষণায় কি হলো বা না হলো, তা দিয়ে কি এসে যায়? অনেক অনেক কিছুই এসে যায়। ধরুন এই যে এখন যে এত কমপ্লেক্স যে গবেষণাগুলো হচ্ছে, যেমন চিকিৎসার ক্ষেত্রে, ওখানে গিয়ে যে ওরা ওই চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ওষুধের কেমন প্রয়োগ, সেখানে ওরা গিয়ে মাইক্রোগ্র্যাভিটিতে টেস্ট করছেন। দ্বিতীয় হচ্ছেন ধরুন ওখানে গিয়ে নানা রকম ছত্রাক, নানান অ্যালগি যারা পৃথিবীতে থাকে ওখানে কেমন রিয়্যাক্ট করছে, এবং সেই অনুযায়ী যদি উন্নত হওয়া যায় তাহলে তারা এখানে সেইভাবে কাজে হ্যাবিট্যাট তৈরি করার জিনিস হচ্ছে। তারপরে ধরুন যখন মহাকাশ উপনিবেশ বানাবে, তার জন্যে যে উপনিবেশ বানাতে যে প্রযুক্তিগুলো তৈরি করতে হয়েছে বা হচ্ছে, সেইগুলো পরোক্ষভাবে আমাদের বেঁচে থাকাটা এখানে অনেক কমফোর্টেবল করে দেবে ভবিষ্যতে, সেইটা একটা রয়েছে। এইগুলো অনেক অনেক জিনিসপত্র রয়েছে। সুতরাং একটা সিঙ্গেল উত্তর দেওয়া মুশকিল। ঘড়ির কাঁটা বলছে আর 40 সেকেন্ড। তার মধ্যে ছোট্ট একটি প্রশ্ন, বোধহয় আজকে শেষ প্রশ্ন। সমর কর্মকার, খুব ছোট্ট করে, পৃথিবীতে মোট জলের পরিমাণ নির্দিষ্ট? হ্যাঁ, নির্দিষ্ট মানে যতটা, মানে জলের পরিমাণ, মানে আপনি যদি মোটামুটি জানতে চান তাহলে প্রত্যেকটি মহাসমুদ্রের মোট জলের পরিমাণ নির্দিষ্ট, নিশ্চয়ই নির্দিষ্ট। একেবারে আপনাকে টাটা বাই বাই বলতে হবে। আমাদের শ্রোতাদের জন্য, আমাদের জন্য আপনার টেক অ্যাওয়ে মেসেজ কি? আমরা এখন মানে সাধারণ মানুষ হিসেবে বলবো, আমরা একটা মানে মহাকাশ গবেষণা বা সাধারণ মহাকাশ গবেষণার উপযোগিতা সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা এখন খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি সবাইকে বলবো, বা বিশেষ করে যারা ছাত্রছাত্রী কম বয়সে শুনছেন তারা বলবো, এইটা একটা নতুন গবেষণা, ভারতবর্ষ খুব ভালো জায়গায় আছে। যারা ইচ্ছুক তারা যেন এই পড়াশোনার দিকে, বিভিন্ন জিনিস এগিয়ে আছে, বিভিন্ন সাবজেক্টে তার অ্যাপ্লিকেশন আছে, তারা যদি পড়াশোনা করে নতুন এই যে গবেষণার যে সুসময়, তাতে যদি সবাই যোগ দেয়, তাতে ভবিষ্যতে মানবের কল্যাণ হবে বলেই আমাদের বিশ্বাস। আপনাকে অশেষ ধন্যবাদ, নমস্কার জানাই। আজকের সঙ্গে স্পেশালিস্ট থেকে বিদায় নিচ্ছি। মনীষা এবং সঞ্জয়, আমরা দুজন, আমাদের সঙ্গে 1.5 ঘন্টা ছিলেন এই শহরের প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর তমাল বসাক। বন্ধুরা, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে রইলেন। মহাকাশের অজানা রহস্য নিয়ে কথা বললাম, আসলে আমরা শুনলাম ডক্টর তমাল বসাকের কাছে। ধন্যবাদ আমাকে ডাকার জন্যে, শোনার জন্য অনেক ধন্যবাদ। আমারও কথা বলে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। ফিরছি ঠিক 11:10 সংবাদ বিরতির পর। মনীষা, সঞ্জয়, আমরা দুজন ফিরে আসবো আপনাদের কাছে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 100.1 FM গোল্ড।